এই তৃষা, দেখছিস ছেলেটা কত কিউট। দেখ ঈশা, আমার বয়ফ্রেন্ড আছে আর আমি আমার বয়ফ্রেন্ডকেই ভালোবাসি। এখন কোন ছেলে কিউট কোন ছেলে স্মার্ট সেটা দেখার আমার কোনো সময় নেই। আরে এত রাখছিস কেন? ছেলেটা সত্যি অনেক কিউট, একটু তাকিয়ে দেখ না। আরে তোর নাহিদের থেকে বেশি কিউট। হ্যাঁ কিউট, তাতে আমার কি? আর শোন, তুই আমার নাহিদকে একদম টানবি না বলে দিলাম। আমার নাহিদও অনেক কিউট, শুধু আমি নাহিদকে বেশি ভাব ধরতে দিই না, তাই নাহিদকে একটু খ্যাত খ্যাত লাগে, কিন্তু ও এই ছেলের থেকে বেশি কিউট। শোন, তোর নাহিদ যদি ভাবের ভাবও নেয় না, তাও এই তেলের ধারের কাছেও যেতে পারবে না। আচ্ছা, যেতে পারবে না সেটা মানলাম, কিন্তু তুই হঠাৎ এই ছেলেকে নিয়ে পড়লি কেন? সেটা জানি না ক্যাপ পড়লাম, কিন্তু এই ছেলেটাকে নিয়ে যত বেশি বলছি ততই আমার ভালো লাগছে। আমার তো মনে হচ্ছে তুই ছেলেটার প্রেমে পড়ে গেছিস। আরে সেই রকম কিছু না রে, দেখ না ছেলেটার গাল দুটো কি গোলু গোলু, মনে হচ্ছে একটু টেনে দিই। আর ঠোঁট দুটো দেখ, একদম স্ট্রবেরি। আরে বাহ, এত কিছু! যা না যা, একটু টেস্ট করে আয়। চুপ, কি বলছিস এসব বেয়াদবের মতো? তবে আমার মনে হচ্ছে আমার লাইফে ভালোবাসার আগমন ঘটে গেছে। আচ্ছা তাহলে চল যাই, ছেলেটাকে গিয়ে প্রপোজ করে আসি। ধুর, সেটা কিভাবে হয়? প্রথম দেখায় প্রপোজ? আগে ছেলেটার সম্পর্কে ভালোভাবে জানতে হবে। আর এত কিউট ছেলের গার্লফ্রেন্ড থাকতে পারে, তাই আজ প্রপোজ করলে যদি রিজেক্ট করে দেয় তাহলে তো আমি ছ্যাঁকা খাবো। তাই আজ প্রপোজ করব না, কিন্তু এই ছেলের নাম আর ঠিকানা আমাকে নিতেই হবে। তার মানে কি তুই এইসব ছেলেটার কাছে যাবি নাকি কথা বলার জন্য? হ্যাঁ যাব, তুই আসলে আসতে পারিস, আর যদি না আসিস তাহলে আমি একাই যাব। আরে না, আমি যাব তো তোর সাথে। তোর কিউট বালক কি বলে দেখতে হবে না? ঈশা আর তিশা ছেলেটার কাছে চলে গেল। দূর থেকে ছেলেটা দেখতে যত না কিউট, কাছ থেকে তার থেকে বেশি কিউট। ঈশা আর তিশা ছেলেটার পাশে দাঁড়ালো, তাদের দেখে ছেলেটা একটু সরে গেল। কি রে ঈশা, কিছু বল। কি বলবো, কিভাবে শুরু করব, কিছুই তো ভেবে পাচ্ছি না। আরে ছেলেটার সামনে যাবি, চুলগুলো ঠিক করবি, তারপর হাত বাড়িয়ে বলবি, হাই আমি ঈশা, তুমি দেখতে অনেক কিউট, একদম কমলা লেবুর মতো। ধুর, এটা আবার কেমন প্রশংসা হলো? তাহলে বলবি, আমি ঈশা, তোমাকে আমার মনের মধ্যে রাখতে চাই, থাকবে? আরে এটাও কেমন জানি লাগছে আমার কাছে। তাহলে বলবি, এই ছেলে তোকে আমার ভালো লেগেছে, আমার সাথে প্রেম করবি? আরে রাখ তো তোর আজাইরা পেঁচাল, আমি আমার মতো করেই বলবো, তুই শুধু আমার সাথে থাকবি। আরে তুই আমার প্রেমের সময় আমাকে সাহায্য করেছিলি, আমিও করব, আমি আছি তোর সাথে। ঈশা ছেলেটার সামনে দাঁড়ালো। তারপর কিছু মনে না করলে তোমার নাম জানতে পারি? ছেলেটা কোনো উত্তর দিল না। এই, শুনতে পাচ্ছ? আমি কি তোমার নাম জানতে পারি? ছেলেটা কোনো উত্তর না দিয়ে একটু সাইডে চলে গেল। আরে আমি জানি তুমি কিউট, তোমার গার্লফ্রেন্ড আছে, আমি সেটাও জানি, কিন্তু এত ভাব দেখানোর কি আছে? আমি যা শুধু তোমার নাম জানতে চাইছি, আর কিছু না। ছেলেটা এর পরেও আর কোনো উত্তর দিল না। কতক্ষণ পর তাদের মাঝে আরও একটি মেয়ে আসলো, এসে বলল, আই ভাইয়া, আমার হয়ে গেছে, চল বাসায় যাব। এই বলে মেয়েটা ছেলেটাকে নিয়ে গাড়িতে করে চলে গেল। শুধু রাগে বসছে, এভাবে তিশার সামনে অপমানিত হতে হলো। তবে ব্যাপার না, এইরকম ছেলেরা এমনই হয়। ঈশা লক্ষ্য করলো তিশা কিছু একটা ভাবছে। কি রে তিশা, এত কি ভাবছিস? ভাবছি এই মেয়েটাকে আমি কোথায় যেন দেখেছি। এই বল বল, কোথায় দেখেছিস? যদি আবার দেখা পাই তাহলে ওর থেকেই ওর ভাইয়ার সব খবর নিতে পাবো। হ্যাঁ মনে পড়েছে, একবার আমি নাহিদের সাথে ওর ছোট ভাইয়ার কলেজে গেছিলাম, ওখানে ওর ভাইয়ার সাথে ওকে দেখেছি। তাহলে তো হয়েই গেল, আমরা কালকেই কলেজে যাচ্ছি আর সব খবর বের করছি। সেটা না হয় গেলাম, কিন্তু জানিস ঈশা, ছেলেটাকে আমার স্বাভাবিক মনে হলো না। সে যেমনই হোক, অবিবাহিত হলেই আমার চলবে। পরের দিন ঈশা আর তিশা মিলে নাহিদের ছোট ভাইয়ের কলেজে গেল। তারপর অনেক খুঁজে কালকেই সেই মেয়েটাকে বের করলো। এই আপু শুনছো?
হ্যাঁ আপু, আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকে বলছি। হ্যাঁ আপু, বলুন। তোমার নাম কি? জি, আমার নাম রাত্রি। আর আমার বয়ফ্রেন্ড আছে, তাই যে আপনাদের পাঠিয়েছে তাকে গিয়ে বলুন আমার কথা ভুলে যেতে। এই, একদম মারবো টেনে এক চড়। এইটুকু বয়সে প্রেম, আর এত বেশি বোঝো কেন? হুম? আর শোনো, আমি কারোর জন্য তোমার কাছে আসিনি, তোমার কাছে এসেছি কিছু খোঁজ খবর নিতে। হ্যাঁ বলুন কি? কালকে ওই ফটো স্টুডিও থেকে যে একটা ছেলের সাথে গাড়ি করে চলে গেলে, ছেলেটা তোমার ভাই, তাই না? হ্যাঁ আমার ভাইয়া, কিন্তু সেটা জেনে আপনি কি করবেন? তোমার ভাইয়ার নাম কি? আরিফুল ইসলাম রিয়ান। আচ্ছা রাত্রি, একটা পার্সোনাল কথা জিজ্ঞেস করব। কি? তোমার ভাইয়ার কি বিয়ে করেছে? না। রাত্রির কথা শুনে ঈশা আনন্দে আত্মহারা হয়ে গেল। আচ্ছা, আমি যদি তোমার ভাইয়ের বউ হই, তবে ভাবি হিসেবে আমি কেমন হব? ঈশার কথা শুনে রাত্রির মুখ কেমন জানি ফ্যাকাশে হয়ে গেল। কি হলো রাত্রি, তুমি কিছু ভাবছো? আসলে আপু, আমার ভাইয়া কথা বলতে পারে না। রাত্রির কথা শুনে এইবার ঈশার মুখ ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু কিছুক্ষণ পর আবার হেসে বলল, কথা বলতে পারে না তো কি হয়েছে? আমি তোমার ভাবি হতে চাই, তোমাদের বাসার ঠিকানা দিবে আমাকে? কিন্তু তাতেও কোনো কাজ হবে না, আমার ভাইয়া বিয়ে করবে না। কেন বিয়ে করবে না কেন? আসলে আমার ভাইয়ার জীবনে কিছু ভয়াবহ অতীত আছে, যেটা কিছুতেই ভাইয়া ভুলতে পারছে না। আচ্ছা, আমাকে বলবে কি এমন অতীত? আমার বলতে কোনো অসুবিধা নেই, কিন্তু সব জেনে তুমি কি করবে? সেই সব পরে বলবো, আগে তুমি বলো। তারপর রাত্রি বলতে শুরু করলো। আসলে আমার ভাইয়াকে যেমন দেখছো তেমন না, একজন স্বাভাবিক মানুষ ছিল। আমার ভাইয়া কথা বলতে পারতো, হাসতো, কিন্তু হঠাৎ সব এলোমেলো হয়ে গেল। আসলে আমার ভাইয়া একটা মেয়েকে খুব ভালোবাসতো। নাম ছিল সালমা আক্তার জুলি। জুলি আপুটা আমার ভাইয়াকে অনেক ভালোবাসতো। 5 বছরের রিলেশন ছিল তাদের। এই 5 বছরে ঝগড়া করেও কেউ 1 মিনিটের জন্য আলাদা হয়নি। কেউ কাউকে ছাড়া থাকতে পারতো না। সব সময় কথা বলতো, ঘুরতে যেত, আরও অনেক কিছুই করতো। ছোটোখাটো একটা সংসার বলতে পারো তুমি। বেশি কিছু বলবো না। আমার ভাইয়ার এই অবস্থা কি করে হলো সেটা বলছি। বরাবরের মতো ভাইয়া আর জুলি আপু ঘুরতে বের হয়েছিল। জুলি আপু জেদ করেছিল পাহাড়ি রাস্তায় ঘুরতে যাবে। ভাইয়া না করেছিল, কিন্তু আপু শুনেনি। তারা ঘুরতে গেল। যেহেতু ভাইয়া পাহাড়ি রাস্তা সম্পর্কে তেমন অবগত ছিল না, তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে। হ্যাঁ, সেদিন আমার ভাইয়া ভাগ্যক্রমে বেঁচে গেলেও জুলি আপুর মৃত্যু ভাইয়া নিজের চোখে দেখেছিল। অনেক চেষ্টা করেও জুলি আপুকে বাঁচাতে পারেনি। জুলি আপুর মৃত্যুর পর ভাইয়া কেমন জানি হয়ে যেতে থাকে, একদম একা হয়ে যায়। কারোর সাথে কথা বলতো না, সময় মতো খেত না, সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকতো। প্রথমে ভাইয়া খুব কম কথা বলতো। আব্বু আম্মু ভাবছিল জুলি আপুর রেখে যাওয়া স্মৃতিগুলোর কারণেই ভাইয়া কিছু ভুলতে পারছে না। তাই একদিন সব কিছু, মানে জুলি আপুর দেওয়া গিফট, তাদের সব ছবি পুড়িয়ে ফেলছিল। যখন ভাইয়া সেটা দেখলো ততক্ষণে অনেক কিছুই পুড়ে গিয়েছিল, কিন্তু প্রায় জিনিসই আধা পোড়া ছিল। সেই সবগুলো ভাইয়া যত্ন করে রেখে দিছে। আর ভাইয়া কেন জানি না সেদিন থেকে কোনো কথা বলে না। আর মজার ব্যাপার কি জানো, ভাইয়াকে বিয়ে দেবার জন্য অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু ভাইয়া কোনো মেয়ের দিকে ফিরেও তাকায়নি। যখনই বিয়ের কথা বলা হয় তখন জুলি আপুর ছবি বের করে কি যেন করে, আর মনে হয় ছবির সাথে অনেক কথা বলছে। হঠাৎ করে রাত্রি ঈশার মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, আরে আরে আপু, তুমি এমনভাবে কাঁদছো কেন? রাত্রির কাছ থেকে সবকিছু শুনে ঈশা কান্না করে দিয়েছে। আরে আপু, তুমি কাঁদছো কেন? আমাকে একদম আপু বলবে না, ভাবি বলবে, ভাবি। কিন্তু ভাইয়া। তোমার ভাইয়া রাজি হোক আর না হোক, আমি তোমার ভাবি হতে চলেছি, সেটা তুমি জেনে রাখো। আপু, তুমি আমার ভাইয়াকে চিনো না, ও কাউকে বিয়ে করবে না। আবার আপু? বলছি না আমাকে ভাবি বলবে। আর শোনো, তোমার বাসার ঠিকানাটা দাও, আমি যত তাড়াতাড়ি সম্ভব আমার আব্বু আম্মুকে নিয়ে তোমাদের বাসায় যাচ্ছি। রাত্রি ওদের বাসার ঠিকানা দিয়ে দিল। শোনো রাত্রি, এই সব কিছুই
এখন কাউকে বলবে না, আমি সব বলবো। হ্যাঁ, জানি তোমার ভাইয়াকে মানাতে কষ্ট হবে, তবে ব্যাপার না, তোমার ভাইয়া ঠিক মেনে যাবে। এই কথা বলে ঈশা চলে আসলো। ঈশা ওদের বাসায় এসে ওর আব্বু আম্মুকে ডাকতে শুরু করলো। কি রে মা, এমনভাবে চেঁচাচ্ছিস কেন? আম্মু, আমি বিয়ে করব। সেটা তো খুব ভালো কথা। আমি তোর আব্বুকে এক্ষুনি বলছি রকির আব্বুর সাথে কথা বলতে। ঈশার আম্মুর কথা শুনে ঈশা রেগে একদম আগুন। আম্মু, আমি কি একবারও বলেছি আমি ওই রকি বদমাইশটাকে বিয়ে করব? পুরো কথা না জেনে শুনে কেন অন্যটা ভেবে বসো বলো তো? তাহলে কি তোর আব্বুকে বলবো তোর জন্য ছেলে দেখতে? না আম্মু, ছেলে আমার দেখাই আছে, আমরা সবাই ছেলের বাসায় যাব। সে কি রে, কোন ছেলে? ছেলের বাসা কোথায়? ছেলে কি করে? এত সবকিছু তোমার এখন না জানলেও চলবে। আপাতত চলো আমরা ছেলের বাসা থেকে ঘুরে আসি। আর আম্মু শোনো, তোমার আর আব্বুর ছেলে পছন্দ হোক বা না হোক, আমি কিন্তু ওই ছেলেকেই বিয়ে করব। তাহলে আমাদের যাওয়ার দরকার কি? আর ছেলে দেখারই বা কি দরকার? তুই নিজেই তো সব ঠিক করে ফেলেছিস, এখন বিয়েটা তুই নিজেই করে নে। আরে আম্মু, তুমি রাগ করছো কেন? আমি তোমাদের একমাত্র মেয়ে, আমার জামাইকে তোমরা দেখবে না? সেটা হয়? আব্বুকে বলো কাল আমরা ছেলের বাসায় যাচ্ছি। মেয়ের জেদ সম্পর্কে ঈশার আম্মু ভালো করেই জানে, তবে সে এই বিষয়ে কিছুতেই সায় দিতে পারছে না। তার কেন জানি মনে হচ্ছে তার মেয়ে ভুল করতে যাচ্ছে। তবে একবার ছেলেকে দেখতে গেল তো আর বিয়ে হয়ে যাবে না, তাই ঈশার আম্মু বলল। আচ্ছা ঠিক আছে, কালকে আমরা সবাই যাচ্ছি। ঈশা তার আম্মুকে জড়িয়ে ধরে একটা কিস দিয়ে রুমে চলে গেল। এখন বারবার শুধু রিয়ানের কথাই মনে পড়ছে। একদিনে দেখতেই ঈশা রিয়ানকে অনেক ভালোবেসে ফেলেছে। সেদিন রাতে ঈশার ঘুমাতে পারল না। পরের দিন দুপুরবেলা ঈশা ও ওর আব্বু আম্মু রিয়ানদের বাসায় গেল। কলিং বেল চাপতেই রাত্রে এসে দরজা খুলে দিল। আরে আপু, তোমরা? আমি তো ভাবতেই পারছি না তুমি সত্যি সত্যি আমাদের বাসায় আসবে। আমি তো ভেবেছিলাম তুমি আমার ভাইয়াকে নিয়ে মজা করছো। এখন তোমার ভাবনা পাল্টেছে তো? হ্যাঁ না না ভাবি। এই তো আমার লক্ষ্মী ননদের মতো কথা। যাও গিয়ে তোমার আব্বু আম্মুকে ডেকে নিয়ে আসো। রাত্রি ঈশাদের বসতে দিয়ে রিয়ানের আব্বু আম্মুকে ডাকতে চলে গেল। কিছুক্ষণ পর রিয়ানের আব্বু আম্মু আসলো। ঈশা গিয়ে তাদের সালাম করলো। আরে থাক থাক মা, সালাম লাগবে না। ঈশার আব্বু বলল, হ্যাঁ, তা জন্যই আসা। আপনার ছেলে আর আমার মেয়ের 4 হাত এক করে দিতে চাই। আসলে আপনার ছেলেকে আমরা দেখিনি, আমার মেয়ে আপনার ছেলেকে পছন্দ করেছে। আপনারা কি আমার ছেলে সম্পর্কে সবকিছু বিস্তারিত জানেন? আব্বু, ওনারা না জানলেও চলবে, আমি আপনার ছেলেকে নিয়ে সংসার করব, ওনারা না। কিন্তু সবকিছু জেনে একটা ডিসিশন নেওয়া দরকার, যাতে করে পরে কোনো ফ্যামিলিকে বলতে না পারে আমরা কিছু লুকিয়েছি। হ্যাঁ, সেটাই ভালো হবে। বলুন আপনার ছেলের সম্পর্কে। আসলে আমার ছেলে কথা বলতে পারে না, এমনিতে সব ঠিক আছে, শুধু চুপচাপ থাকে। আব্বুর কাছে এমন কথা শুনে ঈশার আব্বু আম্মু কাশি দিয়ে উঠল। আচ্ছা, আমরা তাহলে আজকেই যাই। বাসায় গিয়ে আমাদের সিদ্ধান্তের কথা আপনাদের জানিয়ে দেব। তারা আর বেশিক্ষণ দেরি না করে চলে গেল। দূর, শুধু শুধু অপমানিত হওয়া। আরে রাত্রি, তোর কি আক্কেল জ্ঞান কিছুই নেই? কোথাকার কোন মেয়ে এসে তোকে কি বলল, আর তুই ধুর। শোন রাত্রি, এরপর থেকে কেউ কিছু জিজ্ঞেস করলে বলবি রিয়ান বিবাহিত আর ওর সংসার আছে, ওর নিজের মতো করে ওর সংসার সাজিয়ে নিয়েছে। আর রিয়ান এখন কোথায় রে? ভাইয়া তো একটু আগে বাইরে চলে গেছে। আচ্ছা, ওকে এই বিষয়ে কিছু বলিস না, বললে আবার মন খারাপ করে বসে থাকবে। অন্যদিকে ঈশাদের বাসায় ঈশা, তুই কি আর কোনো ছেলে খুঁজে পেলি না বিয়ে করার মতো? এমন একটা ছেলে পছন্দ করলি যে কিনা কথাই বলতে পারে না। আমি এত কিছু শুনতে চাই না, আমি রিয়ানকে বিয়ে করব, এটাই আমার শেষ কথা। কিন্তু মা, ওই ছেলেকে বিয়ে করে তোর জীবন বরবাদ হয়ে যাবে। বরবাদ নয়, আমার জীবন সুন্দর হয়ে উঠবে। কিন্তু আমরা তো ছেলেটাকে দেখলামই না। আমার কাছে ছবি আছে, আমি দেখাচ্ছি। সেদিন ঈশা যখন রিয়ানকে দেখেছিল তখন কয়েকটা ছবি তুলে রেখেছিল। এই দেখো রিয়ান। ঈশার আব্বু আম্মু ছবি দেখে বলল, এমনিতে সবকিছু ঠিক আছে, কিন্তু কথা হলো
উফ, আব্বু আম্মু, এই কথার বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও তো। ও কথা বলতে পারে না, এতে তো আমারই ভালো হবে আপু। সেটা কিভাবে? জানোই তো, সংসারে একটু আধটু ঝগড়া লাগে, সেটা লাগবে না। একদম শান্তিতে সংসার করতে পারবো। তোমরা প্লিজ আর না করো না, পারলে আমাদের বিয়েটা তাড়াতাড়ি করিয়ে দাও। পরে কিন্তু বলতে পারবি না যে আমরা তোকে আটকাইনি। তোর জীবন আমাদের জন্য নষ্ট হয়ে গেছে। না আব্বু, এই কথা কোনো দিন তোমাদের শুনতে হবে না, সেটা আমি তোমাদের বলছি। তাহলে আমাদের কোনো সমস্যা নেই। ছেলে দেখতে ভালো, ছেলের পরিবারও ভালো। পরের দিন আবার ঈশা ও আর আব্বু আম্মু রিয়ানদের বাড়িতে। আজ রিয়ান বাসায় ছিল। যখন বিয়ে নিয়ে কথা হচ্ছে তো রিয়ান চুপচাপ সব শুনছে। অনেক ভেবে দেখলাম, আর আমরা সিদ্ধান্ত নিলাম ওদের 4 হাত এক করে দেওয়া যাক। হ্যাঁ, আমরাও তাই ভাবছি। আপনার মেয়েও অনেক লক্ষ্মী, আর আমাদের মেয়ে আছে, আর কয়েকদিন পর তো শ্বশুর বাড়ি চলে যাবে। আব্বু, তুমি আমাকে পর করে দিতে চাচ্ছ? ব্যাপার সেটা না, মেয়েদের আসল ঠিকানা তার শ্বশুর বাড়ি। বাবা মা যতই আগলে রাখুক, একদিন শ্বশুর বাড়ি যেতেই হবে। আমি রিয়ানের সাথে একটু আলাদা করে কথা বলতে চাই। ঈশা রিয়ানকে নিয়ে চলে গেল। রিয়ানও মনে হয় এটাই চাচ্ছিল, তাই ঈশার সাথে চলে গেল আর ছাদে গেল দুজন। আচ্ছা, আমাকে তোমার কেমন লেগেছে? রিয়ান কোনো উত্তর দিচ্ছে না। ও, তুমি তো আবার কথা বলতে পারো না। আমি বলছি, শোনো, জুলি তো আর বেঁচে নেই। জুলির স্মৃতি নিয়ে আর কতদিন বাঁচবে বলো? তার থেকে ভালো তুমি জুলিকে ভুলে যাও। জুলির জায়গাটা আমাকে দাও, তোমাকে অনেক সুখে রাখবো। রিয়ান ঈশার দুইটা চড় বসিয়ে দিল। কিছু বলতে যাচ্ছে রিয়ান, কিন্তু বলতে পারছে না। তবে চোখ মুখ দেখে মনে হচ্ছে অনেক রেগে আছে। ঈশা ভয় পেয়ে কি করবে সেটা বুঝতে পারছে না। কিন্তু কি হলো, ঈশার মাথায় একটা দুষ্টু বুদ্ধি ভর করলো। রিয়ানের গালে একটা কিস করে দৌড়ে পালিয়ে গেল। রিয়ানে কেমন জানি একটা অনুভূতি হলো, যেমনটা জুলির ছোঁয়ায় মতো, ঠিক তেমনটাই। ঈশা নিচে চলে আসছে। কিছুক্ষণ পর রিয়ান আসলো। ওর আব্বু ওকে জিজ্ঞাসা করলো, রিয়ান, তুই বিয়ে করবি? রিয়ান হ্যাঁ না কিছুই বলছে না। রিয়ানের নীরবতাকে হ্যাঁ হিসেবে ধরে নিল। রিয়ান একটা ঘরের মধ্যে আছে। ঈশার ছোঁয়ার ঝুলিকে অনুভব করতে পারছিল তখন। আজ অনেকদিন পর ঈশার ছোঁয়ায় ঝুলিকে অনুভব করতে পারলো, যার ফলে রিয়ান একটা ঘরের মধ্যে চলে গেছে। কিরে, তোর কি হলো? কিছু বলছিস না কেন? রিয়ান কিছু বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। রিয়ানের নীরবতাকে সবাই হ্যাঁ করে নিয়েছে। ঈশা রিয়ানের দিকে তাকানোর সাহস পাচ্ছে না, কারণ ঈশা রিয়ানের রাগী চেহারা দেখেছে আর অনেক ভয় পেয়েছে। ঈশা চুপ করে বসে আছে। হ্যাঁ, তবে পাকা কথা সেরে ফেলাই ভালো। দেরি করতে চাই না, কারণ ছেলের মন পরিবর্তন হয়ে গেলে নতুন করে সমস্যার মধ্যে পড়তে হবে। তাই আমি চাচ্ছি আজকালের মধ্যে বিয়ে দিতে। কিন্তু আমার একমাত্র মেয়ে, অনুষ্ঠান না করলে কেমন দেখাবে? হ্যাঁ, সেটা আমিও বুঝি, কিন্তু কিছু করার নেই। আমি অতি তাড়াতাড়ি বিয়ে দিতে চাই। আব্বু, তুমি এত কথা বলছো কেন? আমিও চাই তাড়াতাড়ি বিয়ে করে রিয়ানকে সুস্থ জীবন দিতে। আমি জানি ও একাকিত্বে ভুগছে। ওর দরকার এমন একজনকে যে ওকে সময় দিবে, ওর সব কিছু বুঝবে। আর আমি চাই ওর সাথে সাথে থাকতে। যদি পারো আজকে বিয়ে দিয়ে দাও। না মা, সেটা হয় না। একেবারে যে অনুষ্ঠান করব না সেটা না, এই একদিনে যতটুকু পারি ততটুকু করব। আব্বু, কোনো কিছুরই দরকার নেই, আজকেই বিয়ে দিয়ে দিন। আমি কথা দিচ্ছি, খুব তাড়াতাড়ি রিয়ানকে আমি সুস্থ করে তুলব। তখন না হয় বড় করে সব আয়োজন করে বিয়ে দিয়ে। এখন এইসব থাক। এতে আমার কোনো আপত্তি নেই। আমি চাই আমার ছেলেটা যেন সুস্থ জীবনে যাপন করতে পারে। এখন যদি তোমার আব্বু আম্মু এটা চাই, তাহলে আজকেই বিয়ের সব কাজ সেরে ফেলবে। আমার কোনো আপত্তি নেই। আমার মেয়ে যেখানে রাজি, সেখানে আমার আপত্তি করে লাভ নেই। তাহলে সব ব্যবস্থা করা যাক। উকিল এসেছে, এসে সাইন করে দিল, কিন্তু রিয়ান কলম হাতে করে বসে আছে। কি হলো রিয়ান, সাইন করো। দেখ রিয়ান, পুরনো কথা এখন মনে না করাই ভালো। রিয়ান তবুও চুপচাপ করে বসে আছে। ঈশা এতক্ষণ চুপ করে সব দেখছিল, কিন্তু এইভাবে আর কতক্ষণ চুপ করে থাকা যায়। তাই ঈশা উঠে গিয়ে রিয়ানের হাত চেপে ধরল। রিয়ান আবার ঘরের মধ্যে চলে গেছে। কি হলো, এমন ভাবে চুপ করে বসে আছো কেন? সাইন করে দাও।
ঈশা কয়েকবার আর বলতেই রিয়ান সাইন করে দিল। রিয়ান ঈশার কথায় সাইন করে দিল। এটা দেখে আব্বু আম্মু একটু অবাক হলো। রাতে ঈশা গিয়ে ঘরে বসে আছে। রিয়ান কোথায় আছে সেটা কেউ জানে না, হয়তো বাসার কোনো এক কোণে দাঁড়িয়ে কান্না করছে। অনেক রাত হয়ে গেছে কিন্তু এখনো রিয়ান ঘরে আসছে না। রাত আনুমানিক প্রায় 1টার সময় রিয়ান রুমে আসলো। ঈশা বসেই আছে। রিয়ান রুমে আসতেই ঈশা রিয়ানের কাছে চলে গেল। ঈশা লক্ষ্য করলো রিয়ানের চোখ দুটো ফুলে আছে আর লাল হয়ে আছে। ঈশার বুঝতে বাকি রইল না রিয়ান এতক্ষণ কান্না করেছে। এই, তুমি এতক্ষণ কান্না করেছো? রিয়ান মাথা নেড়ে উত্তর দিল হ্যাঁ। কেন কান্না করেছো? রিয়ান এবার আর কিছু বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। কি হলো? আমি কিছু জিজ্ঞেস করছি তো নাকি? বলো, কান্না কেন করেছো? রিয়ান এবার একটা খাতা আর কলম নিল। তারপর কিছু একটা খাতায় লিখে সেটা ঈশাকে দিল। ঈশা সেটা পড়তে লাগলো। আমি জুলিকে খুব ভালোবাসি। আমি জুলিকে কথা দিয়েছিলাম জুলি ছাড়া আর কাউকে কোনোদিন বিয়ে করব না, কিন্তু আজ আমি আমার কথা রাখতে পারলাম না। আমি আমার জুলিকে ঠকিয়েছি। দেখো রিয়ান, যে চলে গেছে তার কাছে দেওয়া কথা কেন এখনো মনে রেখেছো বলো তুমি? রিয়ান আবার লেখা শুরু করলো আর লেখা শেষ হলে খাতাটা ঈশার হাতে দিল। কে বলেছে আমার জুলি আমাকে ছেড়ে চলে গেছে? জুলি সব সময় আমার সাথেই থাকে। রিয়ান, তুমি কতদিন আর কল্পনার রাজ্যে বসবাস করবে বলতে পারো? হ্যাঁ, মানছি তুমি জুলিকে ভালোবাসো, কিন্তু জুলি কি এই পৃথিবীতে আছে? সে তো নেই, তোমাকে একা করে চলে গেছে। আচ্ছা, আমাকে বলতে পারবে, আল্লাহ না করুক যদি জুলির জায়গায় তোমার কিছু হয়ে যেত, জুলি কি তোমার জন্য অপেক্ষা করতো? সে কি তোমার মতো একা জীবনযাপন করতো? হ্যাঁ, সে চাইতো তোমার স্মৃতি নিয়ে বেঁচে থাকতে, কিন্তু কতদিন? পরিবারের চাপে পড়ে একসময় না ইচ্ছা না থাকা সত্ত্বেও অন্য কাউকে বিয়ে করে ফেলতো। রিয়ান আবার কিছু লিখে খাতাটা ঈশার দিল। তাহলে তো আমাকে মরে দেখতে হয় যে জুলি সত্যি অন্য কাউকে বিয়ে করে কিনা। এটা পড়ে ঈশা রেগে রিয়ানকে একটা চড় বসিয়ে দিয়ে বলল, নেক্সট টাইম যেন এই কথা আর না শুনি। রিয়ান আবারও কিছু একটা লিখে দিল। এই জানেন, আমার জুলিও ঠিক এমনভাবে আমাকে মারতো। আচ্ছা, আমার কেন এমন মনে হচ্ছে যে আপনি আমার জুলি? কারণ জুলি তোমাকে ভালোবাসতো, আর আমিও তোমাকে ভালোবাসি। রিয়ান আবারও কিছু একটা লিখে দিল। কিন্তু আমি শুধু আমার জুলিকেই ভালোবাসি। আমাদের দুজনের মধ্যে আর কেউ আসতে পারবে না। আর ওই, তুমি কথা বলো না কেন? কারণ আমার কথা বলার সমস্ত শক্তি হারিয়ে ফেলেছি। জানেন, আমি চেষ্টা করলেও এখন আর কথা বলতে পারি না। তুমি আমাকে আপনি করে বলছো কেন? কারণ তুমি করে শুধু আমি জুলিকেই বলেছি, আর তুমি ডাকটা শুধু জুলির জন্য। উফ, সেই কখন থেকে জুলি জুলি আর জুলি পেয়েছো? এটা কি তুমি? যে মানুষটা কয়েক বছর আগেই মারা গেছে তাকে নিয়ে কেন এখনো পড়ে আছো? ভালো লাগে না? ঈশা এক প্রকার রাগ করেই সেখান থেকে রুমের বাইরে চলে আসলো। ছাদে চলে গেল আর ভাবতে লাগলো কিভাবে জুলিকে রিয়ানের মন থেকে দূর করা যায়। কিন্তু সেটার জন্য কি করবে ঈশা কিছুতেই তা বুঝতে পারছিল না। এমন সময় ছাদে অন্য কারো উপস্থিতি টের পেল। কে একজন ফিসফিস করে কথা বলছে। ঈশা কথার শব্দ শুনে এগোতে লাগলো। গিয়ে দেখে ছাদের এক কিনারায় দাঁড়িয়ে আছে রাত্রি। ঈশা পেছন থেকে রাত্রির কাঁধে হাত রাখলো। রাত্রি রীতিমতো ভয় পেয়ে গেল। আরে ভয় পাওয়ার কিছু নেই। এত রাতে এখানে দাঁড়িয়ে কার সাথে কথা বলছো? কই, কারোর সাথে না তো। দেখো, আমার কাছ থেকে কিছু লুকিও না। আমি শুনেছি তুমি একটু আগে কারোর সাথে ফিসফিস করে কথা বলছিলে, আর সেই দিন এটাও বলেছো তোমার বয়ফ্রেন্ড আছে, তাই আর লুকিয়ে লাভ নেই। হ্যাঁ, না মানে রানার সাথে কথা বলছিলাম। এই রানাটা আবার কি? আমার বয়ফ্রেন্ড। কিন্তু ভাবি, তুমি এত রাতে এখানে কেন? জানতাম ভাইয়া তোমাকে মেনে নিবে না, কিন্তু ঘর থেকে বের করে দিবে এটা আমার জানা ছিল না। উফ রাত্রি, তুমি সব সময় একটু বেশিই বোঝো। আসলে তোমার ভাইয়া জুলিকে কিছুতেই ভুলতে পারছে না। সব কিছুতেই জুলি। বোন আমার, তুমি তো প্রেম করো, আমাকে কিছু একটা আইডিয়া দাও না, যাতে করে তোমার ভাইকে লাইনে আনতে পারি। দেখো ভাবি, ভাইয়াকে লাইনে আনা এত সহজ না যতটা তুমি ভাবছো। তবে তুমি চাইলে আমি তোমাকে পুরো সাহায্য করতে পারি। তাহলে তো অনেক ভালো হয়। দেখো, ভাইয়া যেহেতু জুলিকে ভুলতে পারছে না, তাহলে তুমি এক কাজ করতে পারো। কি কাজ বলো? তুমি জুলির মতো চলতে শুরু করো।
ভাইয়া জুলি কি পছন্দ করতো কি করতো না, জুলি কি পছন্দ করতো কি করতো না, এই সব কিছু তুমি করবে। দেখবে ভাইয়া তোমার মাঝে জুলিকে খুঁজতে শুরু করবে, আর এক সময় জুলিকে ভুলে গিয়ে তোমাকে ভালোবাসবে। কিন্তু আমি কিভাবে জানবো জুলি কি করতো আর না করতো? সেসব কিছু ভাইয়ার কাছে আছে। ভাইয়ার কাছে আছে মানে? ভাইয়া সব কিছু একটা ডায়েরিতে লিখে রেখেছে। তাহলে প্লিজ বোন, আমার ওইটা আমাকে এনে দাও। কিন্তু একটা সমস্যা আছে। আবার কিসের সমস্যা? ডায়েরির অনেকটা অংশ পুড়ে গেছে। আরে ব্যাপার না, ডায়েরির যেটুকু পুড়ে গেছে সেইটুকু আমি আমার নিজের মতো করে সাজিয়ে নেব। আশা করি তোমার ভাইয়ার ভালো লাগবে। তাহলে যাও, গিয়ে ডায়েরি নিয়ে কাজ শুরু করে দাও। আরে আমি কি জানি না কি তোমার ভাইয়ার ডায়েরি কোথায় রেখেছে? তুমি আমাকে ডায়েরি এনে দিবে? আমি পারবো না, ভাইয়া জানতে পারলে আমাকে খুব মারবে। তুমি যে রকির সাথে প্রেম করো সেটা বাসায় জানে? না, কেউ জানে না। যদি আমি জানিয়ে দিই তাহলে কেমন হবে? প্লিজ ভাবি, আমার সাথে এমন করো না। তাহলে চুপচাপ আমাকে ডায়েরিটা এনে দাও। আচ্ছা, এনে দিব, কিন্তু এর জন্য কিন্তু আমাকে পরে সাহায্য করতে হবে। হ্যাঁ বনু, তোমাকে সাহায্য করব। তুমি যাও, গিয়ে তাড়াতাড়ি ডায়েরিটা নিয়ে আসো। রাত্রি ডায়েরি আনতে চলে গেল। এসে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা ওটা ভাবছে। কিছুক্ষণ পর রাত্রি চলে এসেছে। এই নাও তোমার ডায়েরি। যাও, অনেক রাত হয়ে গেছে, এখন রুমে গিয়ে ঘুমাও। আর তুমি কি করবে? এখন গিয়ে তোমার ভাইয়াকে ইচ্ছে মতো পিটানি দিব। সে রাত্রিকে রুমে পাঠিয়ে দিয়ে নিজে রুমে চলে গেল। রুমে গিয়ে দেখে রিয়ান ঘুমিয়ে গেছে। ঘুমন্ত অবস্থায় রিয়ানকে কেমন লাগে সেটা আমি জানি না, তাই বলতে পারলাম না। ঈশা অনেকক্ষণ এক দৃষ্টিতে তাকিয়েছিল। তারপর ঈশার চোখেও ঘুম ভর করলো। কিন্তু ঘুমালে চলবে না। ঝুলিকে প্রথম রিয়ান কী অবস্থা দেখেছিল সেটা জানতে হবে, আর কাল সেই মতো কাজ করতে হবে। ঈশা ডায়েরিটা খুলে পড়তে শুরু করলো। তাই বেশি বলল না, কারণ তাহলে সব গুলিয়ে ফেলতে পারে। কিছুটা পরে ডায়েরিটা নিজের ব্যাগের মধ্যে রেখে রিয়ানের থেকে মুখ করে ঈশা শুয়ে পড়ল। অনেকক্ষণ রিয়ানের দিকে তাকিয়েছিল। তাকিয়ে থাকতে থাকতে কখন ঈশা ঘুমিয়ে গিয়েছিল সেটা ঈশা নিজেও জানে না। ফজরের আজান শুনেই ঈশার ঘুম ভাঙল। ঈশা উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল, আর অপেক্ষা করছে রিয়ান কখন ঘুম থেকে উঠবে। রিয়ানের ঘুম ভাঙলো, উঠে প্রথমে ফ্রেশ হয়ে নিল। আজ বাসা কেমন যেন চুপ হয়ে আছে। ফ্রেশ হয়ে নিচে আসলো, কাউকে পাচ্ছে না। সারা বাসা খুঁজলো, কিন্তু বাসায় কেউ নেই। রিয়ান ভাবলো হয়তো ছাদে আছে, তাই রিয়ান ছাদে চলে গেল, কিন্তু সেখানেও কেউ ছিল না। তারপর নিচে চলে আসলো। বাসায় ছোট একটা বাগান আছে। রিয়ান নিচে এসে দেখে কেউ একজন কালো শাড়ি পরে বসে আছে। রিয়ান অনেকটা অবাক হয়ে গেছে, কারণ রিয়ান যেদিন প্রথম জুলিকে দেখেছিল সেদিন জুলিও ঠিক একই রকম ভাবে কালো শাড়ি পরে বাগানে বসেছিল। রিয়ানের মধ্যে এক প্রকার জ্বর শুরু হয়ে গেছে। রিয়ান আস্তে আস্তে এগোতে লাগলো কে সেটা দেখার জন্য। কাছে গিয়ে যে পেছন থেকে কাঁপা কাঁপা হাতে কাঁধে হাত দিল। সে পেছন ফিরে তাকালো, সাথে সাথে রিয়ান কাঁধ থেকে হাত নামিয়ে নিল। কি হলো? কাঁধ থেকে হাত নামিয়ে নিলে কেন? আর দেখো তো আমাকে কেমন লাগছে। রিয়ান কিছু বলছে না, চুপটি করে দাঁড়িয়ে আছে। কি হলো? কিছু তো একটা বলো। ভালো লাগছে আমাকে। রিয়ান মাথা নাড়িয়ে না উত্তর দিল। রিয়ান এমন উত্তর দিবে ঈশা সেটা আশা করেনি। ঈশা মন খারাপ করে বলল, তুমি একটা পচা। তোমার সাথে কথা নাই। এই কথা বলে ঈশা চলে আসলো। ঈশার পেছন পেছন রিয়ান আসলো। এসে দেখে আব্বু আম্মু রাত্রি সবাই আছে। ঈশা আম্মুর পাশে বসে কান্না করছে, একদম বাচ্চাদের মতো। জানো আম্মু, তোমার ছেলে বলেছে আমাকে নাকি ভালো লাগছে না। কে বলেছে ভালো লাগছে না তোকে? অনেক ভালো লাগছে, একদম লক্ষ্মী একটা বউ। আম্মু, আমাকে আর বলতে হবে না, আমি জানি আমাকে দেখতে খারাপ লাগছে। ভালো লাগলে তো তোমার ছেলে বলতোই, হনুমান একটা। আরে আর কাঁদিস না, চল খাবার বানাবো, চল। আজকে আমি সবার জন্য রান্না করব, তোমরা যাও গল্প করো, আমি রান্নাঘরে যাচ্ছি। না, সবে তো বউ হয়ে এসেছিস, এখনো তেমন কিছুই জানিস না, তাই আমি থাকবো তোর সাথে, সব শিখিয়ে দিয়ে আমার ছুটি। রিয়ানের আজ আরো বেশি করে জুলির কথা মনে পড়ছে। আর যতবার জুলির কথা মনে পড়তেছে ততবারই কোনো না কোনোভাবে ঈশাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। পেছন থেকে দেখলেই ঈশার জুলির মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু সামনে থেকে দেখলেই সব এলোমেলো হয়ে যাচ্ছে। তাই ঈশা যখন অন্যদিকে ঘুরে কাজ করছে, রিয়ান উঁকে দিয়ে দেখছে। আর এটা তখন রাত্রির নজরে পড়লো। কিরে ভাইয়া, ভাবির প্রেমে পড়ে গেলি নাকি? বউ তো তোর, চুরি করে দেখার কিছু নেই, যা সামনে থেকে গিয়ে দেখে আয়।
রাত্রির কথায় অনেকটা লজ্জায় পড়ে গেল রিয়ান। রাত্রিকে একটা চট দেখিয়ে সেখান থেকে চলে আসলো, এসে ঝুলির ছবি দেখছে আর নীরবে কান্না করে যাচ্ছে। এভাবে কতক্ষণ গেল, তারপর আবার নিচে চলে এলো, এসে খাবার টেবিলে বসে পড়লো। তার কিছুক্ষণ পরে সবাই খাবার টেবিলে চলে আসলো, সবাই খেতে বসেছে। খাবারের মধ্যেই হঠাৎ এসে চিৎকার করে বলল, জাল, জাল, পানি, পানি। রিয়ান নিজের অজান্তে গ্লাসে পানি ভরে ঈশাকে খাইয়ে দিল। জুলি একদম ঝাল সহ্য করতে পারতো না। একদিন ফুচকা খেতে গিয়ে এরকম এক কাণ্ড হয়েছিল, ঝাল একটু বেশি হয়ে গেছিল। জুলি সেটা খাবার পর চিৎকার করতে শুরু করে, আর রিয়ান তখন ঠিক এইভাবে পানি খাইয়ে দিয়েছিল। অনেকদিন পর ঠিক এইরকম ঘটনায় রিয়ান কিছুই বুঝে উঠতে পারছিল না। যখন এটা বুঝতে পারলো যে জুলিকে নয় ঈশাকে পানি খাইয়ে দিয়েছে, তখন না খেয়ে উঠে গেল। ছেলের এমন কাণ্ড দেখে ওর আব্বু আম্মু আবার অবাক আর কিছুটা খুশিও হয়েছে। তুই পারবি মা, তুই পারবি, আমার ছেলেকে ঠিক করতে তুই পারবি। তোমরা দোয়া করো আমি যেন আমার স্বামীকে সুস্থ জীবন দিতে পারি। কয়েকদিন পর এই শোনো না একটু। রিয়ান ফোন টিপছিল, এমন সময় ঈশা ডাক দিয়ে বলল। রিয়ান ফোন ছেড়ে ঈশার দিকে তাকালো। চলো না আজ কোথাও ঘুরে আসি, প্লিজ প্লিজ প্লিজ। রিয়ান মাথা নেড়ে উত্তর দিল সে যাবে না। কেন যাবে না? প্লিজ আমার সাথে চলো, সেই লেকের ধারে যাব, দুইজনে একসাথে হাঁটবো, সন্ধ্যায় ফুচকা খাবো, আসার সময় রিক্সায় আইসক্রিম খাবো। চলো না চলো। ঈশা যা যা বললো এই সব কিছু জুলি বলতো। কি হলো বলো, যাবে বলো। রিয়ান এইবার আর না করতে পারলো না, মাথা নেড়ে উত্তর দিল সে যাবে। এই তো আমার লক্ষ্মী বর। হামি দিয়েই ঈশা উধাও। বিকেলবেলায় ঈশা একটা নীল শাড়ি পরেছে আর রিয়ানের জন্য নীল পাঞ্জাবি। নীল রং রিয়ানের পছন্দ, আর ওরা আগে যখন কোথাও ঘুরতে বের হতো বেশিরভাগ সময় নীল রঙের জামা পরেই বের হতো। ঈশাকে নীল রঙের শাড়িতে অনেক সুন্দর লাগছিল। রিয়ান একবার তাকিয়ে আর চোখ ফেরাতে পারছিল না, ঠিক যেন জুলির প্রতিচ্ছবি, শুধু ফেস স্ক্যানিংয়ে কোনো মিল নেই, তাছাড়া পুরো জুলি। এই আর কতক্ষণ অমন হাঁ করে তাকিয়ে থাকবে? আমাদের বের হতে হবে তো। ঈশার এই কথা শুনে রিয়ান বাস্তবে ফিরে আসে। ঈশা রিয়ানকে পাঞ্জাবিটা দিয়ে বলল, তাড়াতাড়ি পরে নাও, দেরি হয়ে যাচ্ছে তো। রিয়ান অল্প একটু সময়ের মধ্যেই রেডি হয়ে নিল, তারপর বাসা থেকে বের হলো। ঈশা যখন রিক্সা ডাকছিল তখন রিয়ান ইশারায় বুঝিয়ে দিচ্ছিল গাড়ি থাকতে রিক্সাতে কেন যাবে। কারণ রিক্সাতে ঘুরতে বেশি ভালো লাগে তাই। এই দেখো রিক্সাতে আমরা পাশাপাশি বসতে পারছি, কিন্তু গাড়িতে সেটা সম্ভব হতো বলো? তুমি গাড়ি চালাতে আর আমাকে দূরে বসে থাকতে হতো, যেটা আমার একদমই ভালো লাগে না। তাই আমি রিক্সাতেই যাব। দুজন মিলে রিক্সাতে উঠলো। ঈশা যখন রিয়ানের হাতটা শক্ত করে ধরলো তখন রিয়ানের কাছে মনে হলো জুলি ওর পাশে বসে আছে। সেই চিরচেনা একটা ঘটনা, দুজন রিক্সাতে যাচ্ছে, জুলি রিয়ানের হাত ধরে বসে আছে আর দুজন নানা রকম গল্প করছে। রিয়ানের মধ্যে শুধু একটাই কথা ঘুরছে, ঈশা ছোঁয়া কোনো এমন মনে হচ্ছে যে জুলি তার সাথেই আছে। এমনটা কেন মনে হচ্ছে? সবকিছু ভাবতে ভাবতেই তারা তাদের গন্তব্যে এসে পৌঁছে গেছে। রিয়ান রিক্সা থেকে নেমে ভাড়াটা দিয়ে হাঁটা শুরু করলো। আজ কয়েক বছর পর রিয়ান এই লেকের ধারে আসলো। রিয়ান আনমনে হাঁটছে, ঈশা পেছন পেছন হাঁটছে। এই তোমার কি হলো? এমন একদম চুপ হয়ে গেছো যে, কিছু মনে পড়ছে নাকি? রিয়ান কোনো উত্তর না দিয়ে এগোতে লাগলো। আচ্ছা আমি কি তোমার হাত ধরে হাঁটতে পারি? রিয়ান কোনো উত্তর দিল না। ঈশা রিয়ানের হাত ধরে নিল। আজ কয়েক বছর পর সে আগের ফিলিংস আসছে। ঈশা হাত আরো শক্ত করে চেপে ধরলো, তারপর হাঁটতে শুরু করলো। জানো, আজ অনেকদিন পরে আমি আমার জুলিকে অনেক বেশি অনুভব করতে পারছি। হঠাৎ রিয়ান এই কথা বলে উঠল। রিয়ান কথা বলছে সেটা ভেবে ঈশা খুশিতে আত্মহারা হয়ে গেছে। রিয়া তুমি কথা বলতে পারো? আমি কথা বলতে পারতাম না কবে, আমি তো সারাক্ষণ আমার জুলির সাথে কথা বলতাম। এখন মনে হচ্ছে তুমি জুলি, তাই কথা একটা বেরিয়েই গেল। জানো আজ আমি কত খুশি। এত খুশি হবার কারণ কি? এই যে তুমি কথা বলতে পারছো। জানো, আমি আর জুলি এখানে প্রায় আসতাম। ও আমাকে ছেড়ে চলে যাওয়ার পর এখানে আর আসা হয়নি। আজ ওর কথা খুব মনে পড়ছে। কতই না পাগলি টাইপের ছিল, আমাকে কত ভালোবাসতো, সবসময় পাগলামি করতো। ওর পাগলামিতে তুমি খুব বিরক্ত হতে? কোনোদিন বিরক্ত হয়নি, বরং ও পাগলামি ছেড়ে দিলে আমার খারাপ লাগতো। আল্লাহকে তো নিয়ে নিল, কিন্তু আমাকে।
রিয়ানকে পুরো কথা শেষ করতে না দিয়ে ঈশা বলে উঠল, চুপ, একদম ওই কথা বলবে না। কি করব, আজ জুলিকে আরো বেশি করে মনে পড়ছিল। কিছুতেই আর না, এখানে তোমার কোনো দোষ নেই। আল্লাহ চেয়েছে তাই ওকে তোমার কাছ থেকে নিয়ে নিয়েছে। রিয়ান আবারও চুপ হয়ে গেল। চলো, এখানে বসে থাকতে আর ভালো লাগছে না, চলো ফুচকা খাবো। রিয়ান ঈশাকে নিয়ে ফুচকা দোকানে চলে গেল। মামা, 2 প্লেট ফুচকা দাও, একটাই বেশি টক দিয়ে আর একটাই একদম টক দিবে না। এই, তুমি জানলে কিভাবে আমি টক খাই না? এটা তো শুধু জুলি জানতো। আমিও জানি, যাকে ভালোবাসি তার সম্পর্কে না জানলে কি ভাবে হবে। এর মধ্যে ফুচকা চলে এসেছে। কি হলো মামা, ওর দিকে এমন করে কি দেখছো? না, সেদিনের পর থেকে আর দেখতে পাইনি। দুজন আসতো, কত মজা করতো, খেয়ে দিয়ে চলে যেত। কিন্তু হঠাৎ কি যে হলো, দুজনের কেউ আর আসতো না। আজ অনেকদিন পর একজন আসছে, কিন্তু অন্যজন আসেনি। আরে মামা, দুজনই আসছে, আমি আর ও একসাথে আসছি, দেখছো না? এখন তুমি যাও তো, আমাদের একটু খেতে দাও। রিয়ান প্লেট হাতে নিয়ে বসে আছে। কি হলো, খাচ্ছ না কেন? না, এমনি। এই, তোমার জিভায় কি যেন দেখলাম, একটু হাঁ করো। এর হাঁ করার সাথে সাথে ঈশা রিয়ানকে একটা ফুচকা খাইয়ে দিল। হ্যাঁ, এটা শুধু জুলিই করতো। না এটা ডায়েরিতে লেখা ছিল, আর না অন্য কাউকে বলা হয়েছিল। এই, তুমি কি সত্যি করে বলবে? আমি কে মানে? আমি তোমার স্ত্রী। তোমার আসল পরিচয় কি? আমি ঈশা। তুমি কি করে জানলে জুলি যতক্ষণ পর্যন্ত আমাকে খাইয়ে না দিত আমি খেতাম না? দূর, সেটা আমি কি করে জানবো? আমার ইচ্ছে হলো তোমাকে খাইয়ে দিতে, তাই দিলাম। ও, তারপর খাওয়া শেষে বিল দিয়ে সেখান থেকে চলে আসলাম। একটা কথা বলি? বলো। জানো, আজ আমার এক মুহূর্তের জন্য মনে হয়েছিল তুমি আমার সেই জুলি। ধুর, আমি জুলি হতে যাব কেন? আমি তোমার ঈশা। সরি, জুলি ছাড়া অন্য কাউকে আমি মেনে নিতে পারবো না। মানতে তোমাকে হবে, আজ না হয় কাল। রিয়ান আর কিছু বলল না, কথায় কথা বাড়বে। এখন আমরা হেঁটে হেঁটে বাসায় যাব। মানে হেঁটে যেতে তো রাত হয়ে যাবে। বলে হোক, তাতে কোনো সমস্যা নেই। রাতে ভালোবাসার মানুষকে নিয়ে হাঁটার মজাই আলাদা। কেন, এর আগে কোনোদিন কাউকে নিয়ে হেঁটেছেন বুঝি? না, তা নয়, তবে অনুভব করতে পারি ভালোবাসার মানুষ পাশে থাকলে অন্য কোনো সুখ প্রয়োজন হয় না। তাই আজ তোমাকে আমার সাথে হাঁটতেই হবে। রিয়ান ভাবলো এতদিন পর যখন ঘুরতে বের হয়েছে, একটু না হয় হাঁটা যাক। হেঁটে হেঁটে বাসায় দিকে রওনা দিয়েছেন। আচ্ছা, তুমি আব্বু আম্মুর সাথে কথা বলো না কেন? কি করব বলো, তারা আমার আপন হয়ে পরের মতো কাজ করেছে, তাই তাদের সাথে কথা বলার সমস্ত ইচ্ছা আমার হারিয়ে গেছে। কি এমন করেছে যে তাদের সাথে কথা বলা যাবে না? জুলির সমস্ত কিছু তারা পুড়িয়ে দিতে চাইছিল। জানো, ওতে কত স্মৃতি মিশেছিল, এখন সব আধা পোড়া। তারা তো তোমার ভালোর জন্যই করেছে এমনটা। ভালো না ছাই, আমার ভালো কাউকে দেখতে বলেছিলাম আমি? এই, তুমি রেগে যাচ্ছ কেন? স্বভাবটা কি আর পাল্টাবে না তোমার? অল্প একটুতেই রেগে যাওয়াটা। রাগের মতো কথা বলে রাখবো না তো কি করব? আচ্ছা বাবা, রাগ করে থাকতে হবে না। তারপর নানান কথা বলতে বলতে তারা বাসায় চলে আসলো। নিচে কারোর সাথে কোনো কথা না বলে রিয়ান উপরে ওর রুমে চলে গেল। ঈশা যখন রুমে আসলো, তোমাকে অনেক ধন্যবাদ। কেন ধন্যবাদ কেন? আজ অনেকদিন পর আগের সেই দিনগুলো উপহার দেওয়ার জন্য। আরে রিয়ান, এটা তো মাত্র শুরু, সামনে দেখো আরো কত কিছু হয়। রিয়ান আবার নিচে চলে গেল। অনেকদিন কাছের মানুষগুলোর সাথে ভালো করে কথা হয় না। রিয়ান নিচে গিয়ে ওর আম্মু আম্মুকে ডাকতে শুরু করলো। আব্বু, আম্মু, একটু এদিকে আসো। ছেলে ডাক শুনে আম্মু তো দৌড়ে চলে এসেছে। আমার ছেলে কথা বলছে। হ্যাঁ, আমার ছেলে কথা বলছে আজ। অনেক দিন পর আমার ছেলে আমাকে আম্মু বলে ডেকেছে। ভাইয়া, তুই কথা বলতে পারছিস? আমি জানতাম ভাইয়া, ভাবি পারবে তোকে ঠিক করতে। রাত্রি, তুমি এই ব্যাপারে কিছু জানতে? না মানে ভাবি, হ্যাঁ জানতাম।
সবকিছু জেনেও কেন আমাকে তুমি মিথ্যে বললে? তুমি এত কথা না বললে আমাকে এত কথা শুনতে হতো না। ভালো লাগে না আর আমার এইসব। একটা মানুষ মরে গেছে, তার দেহ পচে গলে গেছে, আর তোমার এই সাইকো ভাইয়া তাকে নিয়েই পড়ে আছে। ঘুম থেকে উঠে আর ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত জুলি জুলি আর জুলি। কেন এখনো একটা মরা মানুষকে নিয়ে পড়ে আছে? রাত্রি, ওকে আমার পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বলতে না কর। তোমার পার্সোনাল ব্যাপার মানে? আমি তোমার স্ত্রী, সেটা ভুলে গেছো নাকি? আর স্বামী স্ত্রীর মাঝে পার্সোনাল ব্যাপার বলে কিছু থাকে না। রিয়ান এবার রেগে গেল, খাবার প্লেট ছুঁড়ে ফেলে দিয়ে বলল খাবই না। এই কথা বলে উঠে চলে গেল। কান্না করো না ভাবি। কি করব আমি, তুমি বলতে পারো? আমিও তো একটা মানুষ। বিয়ের এত দিন হয়ে গেল, আজ পর্যন্ত আমার সাথে ভালোভাবে কথা বলেনি, একটু সময় একসাথে কাটায়নি, সব সময় দূরত্ব বজায় রাখে। কেন রাখে? কেন রাখে? মরা একটা মানুষের জন্য রাখে। আর জুলির মাঝে তোমার ভাই কি এমন দেখেছিল যা আমার মধ্যে দেখতে পায় না? আমি কি দেখতে খারাপ, নাকি তোমার ভাইয়ার সাথে আমার যায় না? কোনটা? ভাবি, তুমি ভেঙে পড়ো না। আসলে ভাইয়া জুলি আপুকে অনেক ভালোবাসতো, তো তাই এমন হচ্ছে। কিন্তু ভাইয়া একটু একটু করে সেখান থেকে বের হয়ে আসছে। আজ কথা বলছে, কাল অফিস জয়েন করবে, পরশু ভাইয়া নিজেকে গুছিয়ে নেবে। এইভাবে দেখবে ভাইয়া জুলির সব কিছু ভুলে তোমাকে ভালোবাসবে। আর কত আশা দিবে ভালোবাসবে? যে কিনা এতদিন আগের কথা ভুলতে পারে না, সে কি করে আমাকে ভালোবাসবে? আমি বলতে পারছি না, কিন্তু তবে ভালোবাসবে, খুব ভালোবাসবে, এটা আমি শিওর দিয়ে বলতে পারছি। আচ্ছা, আমি রুমে গিয়ে দেখি তোমার সাইকো ভাইয়া কি করছে। এখন ভাইয়ের কাছে যাওয়া কি ঠিক হবে? ঠিক হবে, কারণ ও যতক্ষণ একা থাকবে ওর রাগ তত বেশি বাড়বে। তাই গিয়ে ওর সাথে একটু কথা বলি। আচ্ছা ভাবি, যাও তবে। দেখো ভাইয়াকে আবার বেশি রাগিয়ে দিও না। আরে সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। ঈশা রুমে চলে গেল। গিয়ে দেখতে পেল রিয়ান জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। কি দেখছো অমন ভাবে? রিয়ান কোনো উত্তর না দিয়ে বাইরের দিকেই তাকিয়ে আছে। আম সরি বাবু, আমার তখন অমন ভাবে বলা ঠিক হয়নি। আমাকে কোন দিক থেকে দেখে মনে হয় আমি বাবু? এই তো আমার বাবু কথা বলেছে। উফ, আমি বাবু না, আমি বড় হয়ে গেছি। নূর, তুমি না একটুও রোমান্টিক না। আমি তো তোমাকে ভালোবেসে বাবু বলে ডাকছি। আমার এত ভালোবাসার দরকার নেই। রেগে আছো বাবু? আমাকে বাবু বলবে না বলে দিলাম। ডাকবে ঠিক আছে, ডাকো, তবে অমন ন্যাকামি করে ডাকার কি আছে? আমার অমন ভাবে ডাকতে ভালো লাগে, বলো। ঈশা কিছু একটা বলতে গিয়েও বলল না। এই, তুমি কিছু একটা বলতে চাইছিলে। না মানে, আমি তো বাবু বলতে চাচ্ছিলাম, কিন্তু তুমি তো রাগ করো, তাই বললাম না। না, তুমি বাবু বলতে চাচ্ছিলে না। রিয়ান দেখো, তোমার পেছনে তেলাপোকা। রিয়ান লাফ দিয়ে সেখান থেকে চলে আসলো। তেলাপোকা তোমার পেছনেই আসছে, দেখো। রিয়ান দৌড়াচ্ছিল, সময় সুযোগ বুঝে ঈশা রিয়ানকে ধাক্কা দিল। রিয়ান পড়ে যাচ্ছিল বলে ঈশাকে ধরলো, আর ঈশাকে ধরেই বিছানার উপর পড়ে গেল। রিয়ান নিচে আর ঈশা রিয়ানের উপরে। রিয়ান আর নিজের মধ্যে নেই। ঈশা চোখে গেল রিয়ানের ঠোঁটের দিকে, যেটা অনেক দিন থেকে লক্ষ্য করে আসছে। আজ আর সুযোগ হাতছাড়া করবে না। ঈশা আজ যে সুযোগ পেয়েছে সেই সুযোগ হাতছাড়া করবে না। রিয়ান বেচারা নিচে পড়ে আছে, আর ঈশা শক্ত করে রিয়ানকে চেপে ধরে রেখেছে। আস্তে আস্তে ঈশা মুখ সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারপর কি হলো? না থাক, কমো না। শুধু এটুকুই বলি, ঈশা ঠোঁটে যে লিপস্টিক ছিল সেটা রিয়ানকে খাইয়ে দিয়েছে। ঈশা তখনও রিয়ানের বুকের উপর শুয়ে আছে। এমন সময় রাত্রি রুমে এসে এমন দৃশ্য দেখে বলল, ওহ সরি, ভুল সময় আমি ভুল জায়গাতে চলে এসেছি। ব্যাপার না, তুমি যাও। আর যাওয়ার আগে দরজা আটকিয়ে দিয়ে যাবে, যাতে করে আর কেউ এসে না পড়ে। আর কে আসবে? আম্মু তো রান্না করছে, আর আপু বাইরে। আমিও যাচ্ছি, তোমরা চালিয়ে যাও। রাত্রি চলে গেল। ঈশা, এসব কি হচ্ছে? কি হচ্ছে তুমি বুঝতে পারছো না? আমি আমার জামাইকে আদর করে দিচ্ছি। তাই বলো এমন পচামার্কা লিপস্টিক তুমি আমাকে খাইয়ে দিবে? এর আগে না আমি তোমাকে বলেছিলাম তুমি লিপস্টিকের ফ্লেভার চেঞ্জ করো? কিন্তু
রিয়ান ঈশাকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, এই, তুমি এই লিপস্টিক কবে থেকে নাও? কেন? এটা তো আমি সেই প্রথম থেকেই নিয়ে থাকি। রিয়ানে কেমন জানি খটকা লাগলো, কারণ জুলিও এই ফ্লেভার খুব বেশি পছন্দ করত। এর আগে একদিন রিয়ান খুব বেশি রাগ করেছিল। জুলি কোনো উপায় না পেয়ে এমনভাবে জোর করেই লিপস্টিক খাইয়ে দিয়েছিল। আর যখন ঈশাও সেম কাজটা করছিল, রিয়ান তখন সেই দিনের ঘটনাকে অনুভব করছিল, তাই তো বাধা দিতে পারেনি। কি হলো? অমন করে তুমি কি ভাবছো? কিছু না, তবে এটা ভাবছি, বিয়ের পর তো আমি শ্বশুরবাড়ি গেলাম না, তাই এবার আমি শ্বশুরবাড়ি যাব। শ্বশুর বাড়ি? হঠাৎ? তুমি অমনভাবে তোদলাচ্ছ কেন? কই কিছু না, আজ না গেলে হয় না? না, হয় না, আমরা আজ আর এক্ষুনি যাব। তাহলে কাল সকালেই যাই, আজ তো অনেক রাত হয়ে গেছে। এই, আমি এত কিছু শুনতে চাই না, আমি আজই যাব। যদি আজ না যাও তাহলে আমি কিন্তু তোমাকে ছেড়ে চলে যাব। ওই, একবার যেতে দিয়েছি বলে তুমি কি ভাবছো বারবার যেতে দিব? ঠিক বুঝলাম না, একবার মানে কবে আবার আমাকে যেতে দিছিলা? কই, আমি এই কথা কখন বলছি? আমি এত কথা শুনতে চাই না, আমি আজ তোমাদের বাসায় যাব। আচ্ছা, আমরা আজকেই যাব, তবে তুমি এখানে একটু দাঁড়াও, আমি আব্বু আম্মুকে একটু ফোন করে দিই। ঈশা ফোন করতে বাইরে চলে গেল। কতক্ষণ পর এসে বলল, আব্বু আম্মু তো বাসায় নেই। তাহলে কোথায় গেছে? আব্বু আম্মু নাকি আমার নানু বাড়ি গেছে, বাসায় মামা আর মামিকে রেখে গেছে। আচ্ছা চলো, তাও আমি তোমাদের বাসায় যাব। এই, তুমি সবসময় এত বেশি কান্না করো কেন? কাউকে কখনো ভালোবেসেছেন? বেসেছি তো। তাকে ছাড়া থাকা কত কষ্টের সেটা তো বুঝতে পারো। তোকে ছাড়া থাকতে কষ্টের, কিন্তু আমি তো তোকে ছাড়া থাকবো না। এই যে তোমাকে সব সময় আমার কাছে বেঁধে রাখবো। আচ্ছা তুমি যাও, ফ্রেশ হয়ে আসো, আমাকে একটু একা থাকতে দাও। আচ্ছা, তুমি এখানে বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। ঈশা যখন যাচ্ছিল তখন রিয়ান খেয়াল করলো, দেখলো ঈশার পিঠে একটা তিল। তিলটা অন্যান্য তিলের থেকে একটি বড়, যেটা জুলির পিঠেও ছিল। এবার রিয়ানে পুরোপুরি সন্দেহ হলো এটাই জুলি, কোনোভাবে শুধু মুখের গঠন চেঞ্জ করেছে। আজ একটা সমাধানে আসা যাক। আর একেবারে শিওর হবার জন্য রিয়ান একটা প্ল্যান বানালো। ঈশা ফ্রেশ হয়ে বের হবার পর বলল, ঈশা, তোমাকে একটা রিকোয়েস্ট করব, রাখবে? অবশ্যই রাখবো, বলো কি রিকোয়েস্ট? হাতা ছাড়া তোমার কোনো জামা আছে? হ্যাঁ আছে, কিন্তু কেন? সেটা পরে এখন আমার সামনে একটু আসবে প্লিজ। মনে হচ্ছে আজ আমার পরটার রোম্যান্স করার শখ যাচ্ছে। ওকে, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি পরে আসছি। কিছুক্ষণ পর ঈশা হাত ছাড়া জামা পরে রিয়ানের সামনে এসে দাঁড়ালো। এই যে আমি চলে এসেছি। রিয়ান ঈশার বাঁ হাতে লক্ষ্য করলো, আর যেটা ভেবেছিল সেটাই সুন্দর করে লেখা আছে J+R। রিয়ান ঈশাকে জড়িয়ে ধরে বলল, তুমি আমার জুলি, হ্যাঁ তুমি আমার জুলি। আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি কেন তোমার জুলি হতে যাব? আমি ঈশা। মিথ্যা বলবে না তুমি। জুলির সাথে ঝগড়া হবার পর জুলি এমনভাবে ওর বাম হাত কেটে লিখেছিল J+R। তোমার পিঠে যেখানে তিল, ঠিক সেখানেই জুলিরও তিল ছিল। তো কি হয়েছে? তুমি আমার জুলি। দেখো রিয়ান, এত পাগলামি ভালো লাগে না। হ্যাঁ, হয়তো কাকতালীয় ভাবে মিলে গেছে, তার মানে এটা নয় যে আমি তোমার জুলি। আর আমি হাত কেটে J+R লিখেছিলাম ফ্রেন্ডের সাথে বাজি ধরে। রিয়ান এবার ঈশাকে ঝাঁকি দিয়ে বলতে লাগলো, আমি মানি না এইসব, তুমি আমার জুলি। ঈশা রিয়ানের গালে দুইটা চড় বসিয়ে দিয়ে বলল, উফ, আর কতবার বলবো আমি জুলি নই। এতই যদি জুলিকে ভালোবাসতে তাহলে সেই দিন জুলির সাথে মরে গেলে না কেন? ঈশার কাছ থেকে এমন কথা শুনে রিয়ান একদম চুপ হয়ে গেল। ঈশাও চুপ হয়ে গেছে। দুজন দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়েছিল। তারপর রিয়ান সেখান থেকে চলে আসতে লাগলো। এই, তুমি এত রাতে কোথায় যাচ্ছ? রিয়ান কোনো প্রতি উত্তর না দিয়ে বাসা থেকে বেরিয়ে হাঁটা ধরলো। পেছন পেছন ঈশাও আসছে আর বলছে, রিয়ান, এই রিয়ান, এইভাবে যাচ্ছ কোথায়? আমার কথা শোনো, দাঁড়াও। কিন্তু রিয়ানের দাঁড়াবার কোনো লক্ষণ নেই। রিয়ান হাঁটছে আর ঈশা দৌড়াচ্ছে, তবু ঈশা রিয়ানের সাথেই পেরে উঠছে না। রিয়ানের চোখ দিয়ে অনবরত পানি পড়ছে আর ভাবছে, হ্যাঁ এটা জুলি না, কারণ জুলি হলে এমন কথা কোনোদিন বলতো না।
ঈশা ভাবছে না টিম আমি কি করেছি, রাগের মাথায় একটু বেশি করে ফেলেছি। হাঁটতে হাঁটতে রিয়ান সেই লেকের ধারে চলে গেছে। লেকের পাশে সরকার লাইটের ব্যবস্থা করে দিলেও চোরেরা অনেকগুলো লাইট চুরি করে নিয়ে গিয়েছে, তাই অনেক জায়গাতেই অন্ধকার। রিয়ান গিয়ে অন্ধকারে একটা জায়গায় বসলো। ঈশাও রিয়ানের পাশে বসলো। রিয়ান ঈশার দিকে না তাকিয়ে আনমনের সামনের দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ নীরবতা। ঈশাই নীরবতা ভেঙে বলল, আর কতক্ষণ এইখানে এইভাবে বসে থাকবে? চলো বাসায় চলো, রাত হয়ে যাচ্ছে। কি হলো? আমি কিছু বলছি তো, বাসায় চলো, রাত বাড়ছে। আমি যাব না। যাবে না মানে কি? এখানে এমন ভাবে বসে থাকবে নাকি? হ্যাঁ, থাকবো। বাসায় চলো বলছি। আমার সময় হলে আমি চলে যাব। সময় না, তোমাকে এক্ষুনি আমার সাথে বাসায় যেতে হবে। বলছি তো আমি যাব না। কান দিয়ে যাচ্ছে না নাকি? হ্যাঁ, যাচ্ছে না। তুমি এখানে বসে কেন থাকবে? আমার এখানে বসে থাকতে ভালো লাগছে, তাই থাকবো। যাও তো, আমাকে একটু একা থাকতে দাও। আমার ভালো লাগছে না। রাগ করেছো? রাগ? কার উপর রাগ করব? কার উপর মানে? আমার উপর রাগ করেছো তুমি? না, একটু রাগ করিনি তোমার উপর। উল্টো আমি তোমার উপর অনেক খুশি হয়েছি, জানো? খুশি হয়েছো মানে? ওই যে তুমি বললে না, আমি এত জুলি জুলি করি, আর জুলিকে এতই যদি ভালোবাসি, ওর সাথে মরে গেলাম না কেন? হ্যাঁ, সত্যি, সেদিন আল্লাহ কেন আমাকে নিয়ে নিল না? আমি এখন সবার কাছে এতটা বোঝা হয়ে গেছি। সত্যি, এখন আর বেঁচে থাকতে ভালো লাগে না। আত্মহত্যা পাপ। যদি পাপ না হতো, নিজেকে শেষ করে দিতাম আমি। এই, তুমি এসব কি বলছো? কেন, ভুল কিছু বলেছি আমি? তুমি না একটু আগেই এই কথা বললে? আমি তো রাগের মাথায় বলে ফেলেছি, তার জন্য কি তোমার মন খারাপ করে বসে থাকতে হবে? আমি কই মন খারাপ করে বসে আছি? তুমি না বললেও আমি বুঝতে পারছি। বেশি বোঝা ভালো না। আমি মোটেও মন খারাপ করে নেই। আমি জানি তোমার মন খারাপ। চলো না, বাসায় চলো। তুমি চলে যাও, আমি আজ বাসায় যাব না। আমি এত রাতে বাসায় একা কিভাবে যাব? সাথে তো গাড়ি আনিনি। তুমি কি করে যাবে সেটা তোমার ব্যাপার। এমন ভাবে কেন বলছো? রাস্তায় যদি আমার কিছু হয়ে যায় তখন কি করবে? রিয়ান কিছুক্ষণ কিছু একটা ভেবে বলল। আচ্ছা, চলো। রিয়ান ঈশাকে বাসায় দিয়ে আবার বেরিয়ে যায়। পরের দিন সকালে ঈশা ঘুম থেকে উঠে রিয়ান বাসায় নেই। ফোন দিয়ে রিয়ানের নাম্বারে। হ্যালো, বলো। তুমি কোথায়? বাসায় নেই কেন? আমি তো একটু বেড়াতে এসেছি। বেড়াতে গেছো মানে? কাদের বাসায় বেড়াতে গেছো তুমি? তুমি চিনবে না, আমার এক কলেজ ফ্রেন্ডের বাসায় এসেছি। তুমি বলবে তো নাকি? আমাকে না বলে তুমি কার বাসায় গেছো? আরোহীদের বাসায়। মানে কি? হই, তোরে না বলছিলাম ওই বাসায় না যাইতে? সরি, তুই তুকারি করছো কেন? আর তুমি আরোহীকে চিনো নাকি? আর তুমি কবে আমাকে না করলে? তুই একটা মেয়ের বাসায় কেন গেছিস সেটা বল। আর তোর মেয়ে ফ্রেন্ড কেন থাকবে? তোমার সাথে আমি পরে কথা বলছি। আরোহী খাওয়ার জন্য আমাকে ডাকছে, আমি খেয়ে আসছি। এই বলেই রিয়ান ফোন কেটে দিল। আর এদিকে ঈশা রাগে পুষছে। না, এইভাবে বসে থাকলে চলবে না। আজকে ওর একদিন কি আমার একদিন। সাহস কত আমাকে না বলে! দাঁড়া, দেখাচ্ছি মজা। ঈশা গাড়ি নিয়ে বের হয়ে গেল। কতক্ষণ পর আরোহীদের বাসায় কলিং বেলে চাপ পড়লো। আরোহী এসে দরজা খুলে দিল। কি ব্যাপার, আপনি কে? ঈশা কোনো উত্তর না দিয়ে ভিতরে চলে গেল। আরে বলবেন তো নাকি আপনি কে? রিয়ান কোথায়? ভেতরে বসে খাচ্ছে। কিন্তু আপনি কে? আমি ওর স্ত্রী। ঈশা ভেতরে গিয়ে দেখে রিহান কাঁদছে। রিহানের কাছে গিয়ে, ওই, তোরে এর আগে বলছিলাম না এই বাসায় আর না আসতে? কবে না করেছিলে? আর তোমার সাথে কথা পরে বলছি, আগে আমাকে খেতে দাও। আরে রাখ তোর খাওয়া, আজকে বাসায় চল, তোর খবর আছে। রিহান আরোহীকে উদ্দেশ্য করে বলছে, দোস্ত, আজকে চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। আর হ্যাঁ, তোর হাতের রান্নাটা অনেক ভালো ছিল। আর আঙ্কেল আন্টিকে আমার সালাম জানিও। ঈশা আরো রেগে গিয়ে দ্রুত গতিতে সেখান থেকে রিহানকে নিয়ে চলে আসলো। এসে রিহানকে গাড়িতে বসিয়ে গাড়ি চালাতে শুরু করলো। রাগে ঈশার চোখ মুখ লাল হয়ে আসছে। আচ্ছা, তুমি কি আরোহীকে আগে থেকে চিনতে? আমি কিভাবে আগে থেকে চিনবো?
তাহলে জানলে কিভাবে এখানে আরোহীদের বাসা? এমন প্রশ্ন শুনে ঈশা একটু ঘাবড়ে গেল। কেন? আমার কি কোনো ফ্রেন্ড নাই? আমি তাদের মাধ্যমে জেনে নিয়েছি। ও তাই বলো। এখন আর একটা কথা হবে না, তোর সাথে আমার বোঝাপড়া হবে বাসায় গিয়ে। সে বাসায় গিয়ে বোঝাপড়া করো, আর যাই বলো আরোহীর হাতের রান্নাটা সেই লাগছে আমার, একদম সেই আগের মতোই আছে। উফ, আরোহীর নাকি এখনো বিয়েই হয়নি। বিয়ে হয়নি তো কি হয়েছে? আরোহীকেই বিয়ে করা দরকার ছিল, তাহলে অন্তত প্রতিদিন এত ভালো ভালো রান্না খেতে পারতাম। ঈশা এবার গাড়ি থামিয়ে রিয়ানের গলা চেপে ধরে বলল, আর একবার যদি ওই মেয়ের নাম উচ্চারণ করিস, তোকে মেরে আমি জেলে যাব, এই আমি বলে দিলাম। আরে আমার লাগছে তো, আমার দম বন্ধ হয়ে আসছে, ছেড়ে দাও আমাকে। তাহলে বল, আর ওই মেয়ের নাম মুখে আনবি? না না, আর আনবো না, ছাড়ো আমায়। ঈশা রিয়ানের গলা ছেড়ে দিল। আমি বুঝলাম না, তুমি আরোহী নাম শুনে এত রেগে যাও কেন? তুই আবারও ওর নাম নিলি? সরি সরি, আর নিব না ওর নাম। সারা রাস্তা আমি চুপ করেই বসেছিলাম। এই, আমরা চলে এসেছি, এখনো কেন বসে আছিস? না, আমি নামবো না, আমাকে মারবে তুমি। সেটা এখানে না, রুমে গিয়ে মারবো। কিন্তু আমার দোষ কি? সেটাও রুমে গিয়ে বলবো। এই বলে রিয়ানকে গাড়ি থেকে নামিয়ে জোর করে ধরে রুমে নিয়ে গেল। তারপর রুমের দরজা বন্ধ করে দিল। এই, দরজা আটকালে কেন? যাতে করে তুই পালিয়ে যেতে না পারিস, হারামি। রিয়ানকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিয়ে বলল, তোকে বলেছিলাম আমি ওই বাসায় না যেতে। না, তুমি বলনি, জুলি বলেছিল। সে যেই বলুক, তবুও তুই গেলি কেন? জুলি কষ্ট পাবে বলে আমি যেতাম, কিন্তু এখন তো জুলি নেই, তাই। জুলি কষ্ট পায় না সেটা ঠিক আছে, কিন্তু অন্য একজন ঠিক কষ্ট পাচ্ছে। এই বলেই বুকের উপর কিল ঘুষি শুরু হয়ে গেছে। আরে আমার লাগছে, ব্যথা পাচ্ছি তো। ব্যথা পাবার জন্যই তো দিচ্ছি, আমাকে কষ্ট দিলি কেন তুই? আমি কিভাবে তোমাকে কষ্ট দিলাম? তুই জানিস না আমি আরোহীকে সহ্য করতে পারি না। আমি জানতাম জুলি সহ্য করতে পারে না, কিন্তু তুমিও যে পারবে না সেটা জানতাম না। আর কেনই বা পারো না? কারণ ওই ডাইনি তোকে প্রপোজ করেছিল। তুমি সেটা জানলে কিভাবে? আমাকে রাত্রি বলেছে। একদম মিথ্যা বলবা না, এটা আমি আর জুলি ছাড়া কেউ জানে না। তাহলে তুমি আমার জুলি, বলো। রিয়ানের কথা শুনে ঈশা রিয়ানকে ছেড়ে দিয়ে বলল, আমার কাজ আছে, আমি গেলাম। ঈশার এমন ব্যবহারে রিয়ানের সন্দেহ আরো বেড়ে গেল। আর জুলি আর রিয়ান যেই কথা জানতো সে কথা ঈশা জানলো কিভাবে সেটা ভাবার বিষয়। এটাই আমার জুলি, হ্যাঁ এটাই জুলি। তবে আমার কাছ থেকে লুকিয়ে থাকছে, নাকি লুকিয়ে থাকার পেছনে অন্য কোনো কারণ আছে? না, এইবার আমাকে আরো বড় প্ল্যান করতে হবে। যদি এটা জুলি হয় তাহলে ও নিজে স্বীকার করবে ও জুলি। রিয়ান নিচে চলে গেল। দেখে ঈশা জুলির আম্মুর সাথে বসে কি জানি গল্প করছে। রিয়ানকে দেখে জুলির আম্মু বলল, আপনার মেয়ে মানে? কার সাথে? ঈশা, আমার মেয়ে তো তুমি, ওকে কাঁদিয়ে ঠিক করনি। আমি কিভাবে ওকে কাঁদালাম? তুমি আরোহীর বাসায় কেন গিয়েছিলে? আম্মু, জুলি আমাকে বলেছিল আল্লাহ না করুক যদি জুলির কোনোদিন কিছু হয়ে যায় তখন তো আমি একা হয়ে যাব। কিন্তু আমি যদি এমন কাউকে খুঁজে পাই যে আমাকে জুলির মতো করেই ভালোবাসবে, তার সাথে রিলেশন করতে। না আম্মু, আমি কোনোদিন ওকে এই। কি হলো, থেমে গেলে কেন? আর আমি এমন কাউকে খুঁজে পেয়েছি, তাই আমি তার সাথে রিলেশন করব। জুলিকে দেওয়া কথা আমি ফেলতে পারবো না। তার মানে কি রিয়ান, তুমি কি এখন ঈশাকে ছেড়ে অন্য কারোর সাথে রিলেশন করবে নাকি? দেখুন আম্মু, জুলিকে আমি নিজে থেকেও বেশি ভালোবাসতাম। ও চলে যাবার পর আমি অন্য কাউকে খুঁজে দেখিনি, কিন্তু কাল যখন আরোহীর বাসায় গেলাম তখন আমি বুঝতে পারলাম আরোহী আমাকে জুলির মতো করেই ভালোবাসে। তাই আমি আরোহীর সাথে রিলেশন করে জুলিকে দেওয়া কথা রাখতে চাই। খেয়াল করে দেখলাম ঈশা আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। চলে আসলাম রুমে। কতক্ষণ পর ঈশা আসলো। রিয়া, তুমি একটু আগে যা বলছিলে সব কি সত্যি? আমি অন্যদিকে তাকিয়েছিলাম, তবে বুঝতে পারছিলাম ঈশা কান্না করছে। হ্যাঁ, যা বলেছি সব সত্যি। তাহলে সেটা আমাকে আগে বলতে। আমাকে বলার সুযোগ দিলে তো বলবো। তুমি আরোহীর সাথে রিলেশন করতে পারবে না। তাহলে তুমি স্বীকার করো তুমিই আমার জুলি।
রিয়ান, আমি যে নই সেটা কেন স্বীকার করব? আমি জানি তুমি আমার জুলি। তুমি ভুল জানো। তার মানে কি তুমি আমার জুলি না, তাই তো? হ্যাঁ ঠিক তাই, আমি ঈশা। তাহলে তোমার কথা আমি রাখতে পারলাম না, সরি। কেন রাখতে পারবে না? কারণ আমি জুলিকে কথা দিয়েছিলাম যে... মিথ্যা বলবা না তুমি, এই রকম কোনো কথা দাওনি। সেটা তুমি জানবে কিভাবে আমি জুলির কাছে কোনো কথা দিয়েছিলাম কিনা? কারণ তুমি কি? আমি তোমার বউ। হ্যাঁ বউ, তো কি হয়েছে? তাই তুমি আরোহীর সাথে কোনো প্রকার রিলেশন করতে পারবে না। সেটা আমি বুঝে নিব। ওই, আমি যেটা বলছি কান দিয়ে যাচ্ছে না নাকি? ভালোভাবে বলছি, তাই হজম হচ্ছে না? আমি থাকতে আবার অন্য মেয়ের সাথে রিলেশন? একদম মেরে ফেলবো। মেরে ফেলো, তাও আমি জুলির কাছে তাড়াতাড়ি যেতে পারবো। না, মারবো না। ওটাও একটা ডাইনি, ওর জন্য এখনো আমি আমার স্বামীর ভালোবাসা পাইনি। এই, বেলা অনেক হয়ে গিয়েছে, আমার ক্ষুধা লাগছে। তুমি না ওখান থেকে খেয়ে আসলে? খেতে দিলে তো খাবো, মাত্র খেতে বসেছিলাম আর তুমি আমাকে নিয়ে আসলে। বেশ করেছি, আমি থাকতে কেন তুমি ওর হাতের রান্না খাবে? আমার ইচ্ছে হয়েছে তাই খেয়েছি। গুল্লি মারি তোমার ইচ্ছার, নিচে চল, খেতে দিচ্ছি। এমন ভাবে বললে আমি যাব না। জানো আরোহী আমাকে কত সুন্দরভাবে খেতে ডাকছিল। কিভাবে ডাকছিল? আমি ঘুমিয়েছিলাম, আরোহী আসলো, এসে আমাকে ডাকলো, এই শুনছো, তোমার জন্য কত কিছু রান্না করেছি, খাবে চলো। আমার কথা শুনে ঈশা দুম করে আমার নাকে একটা ঘুষি দিল। আউ! সরি, আমি তোমাকে মারতে চাইনি। তোমার কথা শুনে আমার আরোহীর উপর রাগ হচ্ছিল, তাই ভাবছিলাম তুমি আরোহী। কি ব্যথা! চলো নাকে বরফ ধরবো। লাগবে না আমার, মেরে এখন আসছে আদর করতে। সরি বাবু, আমি ইচ্ছা করে দেইনি। চলো না, এই চলো বলেই জোর করে নিয়ে গেল। তারপর যখন বরফ ধরছিল তখন জুলির আম্মু এসে বলল, কিরে, ওর নাকে কি হয়েছে? আর বলো না, জামাই আদর করতে কি একটু বেশি হয়ে গেছে তো, তাই এখন বরফ ধরতে হচ্ছে। তোমার জামাই এত দুষ্টু যে আদর বেশি পেতে চাইছিল, যার ফলে এখন এই অবস্থা। এই চলো, আর নাক ধরে বসে থাকতে হবে না, খাবে চলো। না, আমি খাবো না। আমাকে মারলে কেন? তুমি ওই কথাটা আমাকে বললে কেন? আমি তো সত্যিই বলেছি। তাই মেরেছি। চলো খাবে চলো এখন। তোমার জন্য একটা শাস্তি আছে, যদি সেটা মাথা পেতে নাও তাহলে খেতে পারি। বলো কি শাস্তি? আমাকে খাইয়ে দিতে হবে, বলো দিবে? এটা কোনো শাস্তি হলো? এটা তো আমার জন্য খুশির বিষয়। চলো, তোমাকে আজ আমি নিজের হাতে খাইয়ে দিব। কয়েকদিন পর রিয়ান অনেকভাবে চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই ঈশার মুখ দিয়ে এটা বলতে পারছে না যে ওই ঝুলি। তবে রিয়ানও হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। বাড়ি থেকে ঘুরে এসে রিয়ান রুমে প্রবেশ করলো। তবে আসার আগে সিগারেট আর মদের বোতল নিয়ে এসেছে। জুলি একদমই ওগুলো সহ্য করতে পারে না। ঈশা রুমেই ছিল, রিয়ানের হাতে ওইসব কিছু দেখে। এই, তুই এসব বাসায় কেন এনেছিস? জানো, জুলি এইগুলো খুব পছন্দ করত। আমি আর জুলি একসাথে বসে খুব খেতাম। জুলি তো ফুরফুর করে সিগারেট টানতো। দাও, আমিও টানবো। ঈশার কথা শুনে এই প্রথম রিয়ান কিছুটা অবাক হয়ে গেল, আর মনে হলো এটা জুলি না, কারণ জুলি সিগারেটের ধোঁয়াই সহ্য করতে পারতো না, সেখানে নাকি সিগারেট টানবে। মানে তুমি সিগারেট খাবে? খাবো আমি। দাও, ফুরফুর করে টানবো। এই নাও। দাও, ওই মদের বোতলটা আমার হাতে দাও। কেন? মদের বোতল দিয়ে তুমি কি করবে? ঢক ঢক করে গিলবো। দাও আমাকে, আমি খেয়ে আবার তোমাকে দিয়ে দিচ্ছি। এই নাও, বেশি খাবে না কিন্তু, আমার জন্য রেখে দিবে। এই বলে রিয়ান ঈশার হাতে মদের বোতল আর সিগারেটের প্যাকেট ধরিয়ে দিল। মদের বোতল হাতে নিয়ে ঈশা দিল সেটাকে ফ্লোরে ছুঁড়ে, সাথে সাথে সেটা ভেঙে চুরমার হয়ে গেল। কি ভেবেছিলে চান্দু, আমি তোমাকে মদ খেতে দিব আর আমি নিজেও খাবো? নাও, এখন ফ্লোর থেকে উঠিয়ে নিয়ে খাও। আর এই সিগারেটের প্যাকেট এখন আমি জানালা দিয়ে ফেলে দিব। এই বলেই ঈশা জানালার দিকে যেতে লাগলো। রিয়ান ঈশাকে ধরতে যাবে, ঠিক সেই সময় ভাঙা কাঁচের টুকরো রিয়ানের পায়ে বিঁধে গেল, আর সাথে সাথে রিয়ান চিৎকার দিয়ে বিছানায় গিয়ে বসে পড়ল। ঈশা পেছন ফিরে দেখে রিয়ানের পা দিয়ে সামান্য রক্ত বের হয়ে যাচ্ছে।
ঈশা সিগারেটের প্যাকেট ফেলে দিয়ে রিয়ানের কাছে এসেই প্রথমে কাছের টুকরোটাকে বের করে নিল, তারপর চেপে ধরলো যাতে করে আর রক্ত বের না হয়। এই, তুমি আমার পা ধরছো কেন? কোনো কথা বলবা না। আরে বাচ্চাদের মতো কাঁদছো কেন? কথা বলতে না করছি তো নাকি? প্লিজ কাঁদবে না। কেন কাঁদবো না কেন? আজ জলি কাঁদলে তোমার কষ্ট হতো, আমি কাঁদছি তাতে তোমার কি? কেন জানি আমার এখনো কষ্ট হচ্ছে। সরি বাবু, সব আমার জন্য। তোমার কোনো দোষ নেই, আমি তো মদের বোতল এনেছিলাম। তবু আমি যদি না ভেঙে কোথাও রেখে দিতাম? আমার দিকে একটু তাকাও তো। ঈশা রিয়ানের দিকে তাকালো। হ্যাঁ, ঠিক ধরেছে রিয়ান। জুলি অল্প একটু কান্না করলে যেমন চোখ লাল হয়ে যেত, ঈশারও সেটাই হয়েছে। এই দেখছো, কেঁদে চোখ লাল করে ফেলছো। কান্না থামাও প্লিজ। এই, কান্না করতে করতে তো চোখ লাল করে ফেলেছো, এবার কান্না থামাও প্লিজ। না, থামবো না, আমি কান্না করব। কেন কান্না করবে? কেন? তুমি আমার জন্য ব্যথা পেলে তাই কান্না করব। আচ্ছা, তুমি কান্না করলে কি আমার ব্যথা কমে যাবে? ও হ্যাঁ, তাই তো। আমি সেই কখন থেকে কান্না করে যাচ্ছি। তোমার পা কেটে গেছে, মলম দিতে হবে তো। আচ্ছা তুমি একটু বসো, একদম উঠবে না, আমি মলম নিয়ে আসছি। ঈশা মলম আনতে চলে গেল, আর রিয়ান ভাবছে এটা একটা মানুষের সাথে অন্য একটা মানুষের এত মিল কিভাবে হয়। ঈশা মলম নিয়ে এসে রিয়ানের পায়ে লাগিয়ে দিল, তারপর ফ্লোরে পড়ে থাকা কাছের টুকরোগুলো পরিষ্কার করে নিল। রাতে খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো ঘুমাতে চলে গেল। রিয়ান আর ঈশা পাশাপাশি ঘুমালেও রিয়ান কখনো ঈশাকে স্পর্শ করেনি। ঘুমের ঘোরেই হঠাৎ রিয়ান কি যেন বলছে শুনে ঈশার ঘুম ভেঙে যায়। রিয়ান, তুমি এসব কি বলছো? রিয়ান কোনো উত্তর না দিয়ে আবল তাবল বলেই যাচ্ছে। কি হলো রিয়ান, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? এমন ভাবে আবল তাবল কেন বকছো? এই বলেই যখন ঈশা রিয়ানকে ধাক্কা দিল, রিয়ান শরীরের অনেক গরম। ঈশা সেটা বুঝতে পেরে রিয়ানের মাথায় হাত দিয়ে দেখে শরীরে অনেক জ্বর। রিয়ান, এই রিয়ান, হুম। তোমার কি খুব বেশি খারাপ লাগছে? হুম। মাথায় কি পানি দিবে নাকি জলপটি দিবে? রিয়ান কোনো উত্তর দিল না, তবে শরীরে যে পরিমাণ জ্বর তাতে করে মাথায় পানি দিয়ে সারা শরীর মুছে দিলেই ভালো হবে। ঈশা উঠে পানি আনতে চলে গেল। কিছুক্ষণ পর এসে বালিশের নিচে একটা বড় পলিথিন দিয়ে মাথায় পানি ঢালতে লাগলো। বেশ কিছুক্ষণ পানি দেওয়ার পর ঈশা রিয়ানকে জিজ্ঞাসা করলো, এখন কেমন লাগছে? অনেক ভালো লাগছে, তবে আমার পাটা খুব ব্যথা করছে। তোমাকে আমি ব্যথার ওষুধ খেতে বলছিলাম, তুমি তখন খেলে না কেন? দাঁড়াও, আমার ব্যাগে জ্বরের ঔষধ আছে কিনা দেখি। ঈশা নিজের ব্যাগ খুঁজে ওষুধ বের করলো, সেটা রিয়ানকে খাইয়ে দিল। সারা রাত ঈশা ঘুমাতে পারেনি। কতক্ষণ পর পর মাথায় পানি ঢেলেছি আর জল পট্টি দিতে তো দিয়েই গেছে। রাতের থেকে সকালের দিকে জ্বর অনেক কম। রিয়ান ঘুমিয়েছিল। ঈশা উঠে রিয়ানের জন্য স্যুপ করতে গেছে। স্যুপ করে নিয়ে এসে রিয়ানকে ডেকে তুললো। আমি উঠে বসতে পারবো না, আমার ভালো লাগছে না। একটু কষ্ট করে উঠে বসো, স্যুপটুকু খেয়েই আবার শুয়ে থেকো। রিয়ান উঠে বসলো আর ঈশা রিয়ানকে স্যুপ খাইয়ে দিচ্ছিল। এই, তোমার চোখ এত ফুলছে কিভাবে? মনে হয় সারা রাত ঘুমাইনি, তাই এত ফুলেছে। তুমি কি কিছু খেয়েছো? না, তোমাকে খাইতে দিয়ে তারপর খাবো, আর তারপর তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। রিয়ানকে স্যুপ খাইয়ে দিয়ে ঈশা নিজেও কিছু খেয়ে নিল, কিন্তু খেতে একদম ইচ্ছে করছিল না। তাই অল্প কিছু খেয়ে রেডি হয়ে রিয়ানকে নিয়ে বের হলো। ডাক্তার দেখিয়ে ওরা বের হলো। এই, আমার না ঘুরতে যেতে ইচ্ছে করছে। কি বলো, এই শরীর নিয়ে তুমি ঘুরতে যাবে? হ্যাঁ চলো না, আমরা ঘুরতে যাব। চলো চলো। আচ্ছা বাবা, যাব, কিন্তু কোথায় যেতে হবে বলো? আমরা পাহাড় দেখতে যাব। এই, তুমি কি বলো, এই শরীর নিয়ে এত দূর জার্নি করে যেতে পারবে? যেতে তো আমাকে হবেই, চলো। ঈশার কোনো উপায় না পেয়ে যেতে লাগলো, কিন্তু পাহাড়ের রাস্তায় ঢোকার আগ মুহূর্তে রিয়ান বলল, আমি পানি খাবো, গাড়িতে পানি আছে? না, পানি নেই। আচ্ছা তুমি একটু বসো, আমি ওই দোকান থেকে পানি নিয়ে আসছি। ঈশা ফানি আনতে গেল। ফানি কেনা শেষে যখন ফিরে তাকিয়েছে তখন থেকে গাড়ি নেই সাথে, রিয়ানও নেই। ঈশা তো অস্থির হয়ে গেল। রিয়ান গেল কোথায়? কোনো উপায় না পেয়ে ঈশা রিয়ানের নাম্বারে কল দিল। হ্যালো, তুমি কোথায়? আমি তো পাহাড়ি রাস্তায় ঢুকে গেছি। মানে কি, তুমি গাড়ি ড্রাইভ করছো? হ্যাঁ করছি, জানো একটুর জন্য ট্রাকের সাথে ধাক্কা লাগাইনি। রিয়া তুমি কোথায়? আর যেখানে আছো সেখানেই ব্রেক করো।
সামনে আর একটুও যাবে না। সেটা বললে হয়? আজ আমি জুলির কাছে চলে যাব। চুপ শয়তান, এইসব কি বলছো? হঠাৎ বিকট একটা শব্দ আসলো। হেই রিয়ান, কি হলো? তুমি ঠিক আছো তো? আরে হ্যাঁ, শুধু গাড়িটাকে গাছের সাথে ধাক্কা লাগিয়ে দিয়েছিলাম। দেখো রিয়ান, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। সেটা তুমি করছো। তুমি জুলি হওয়া সত্ত্বেও দিনের পর দিন ঈশার অভিনয় করে যাচ্ছ। আমি জুলি না। হ্যাঁ, মেনে নিয়েছি তুমি জুলি না, তাই তো আমি আমার জুলির কাছে চলে যাব। গাড়ির স্পিড এখন 80+। হেই, স্পিড কমাও। আমার রাস্তায় কেউ এত স্পিডে গাড়ি চালায়? কিছু হয়ে যাবে তো। হবার জন্যই তো চালাচ্ছি। আমি জুলিকে ছাড়া থাকতে পারবো না। আর শুনো, তোমার সাথে আমি অনেক অন্যায় করে ফেলেছি, আমাকে মাফ করে দিও। মাপ? কিসের মাপ? আর কত কষ্ট দিবি তুই আমাকে? হ্যাঁ, আমি তোর জুলি। সেই দিন আমি মরিনি, মরেছিল আমার ছোট বোন অধর। সত্যি তুমি আমার জুলি তো? আমি জুলি। আমি বিশ্বাস করি না। তুমি যদি জুলি হও, তাহলে তুমি আমাদের মাঝে ঘটে যাওয়া একটা ঘটনা বলো, যেটা আমি আর জুলি ছাড়া কেউ জানে না। তুই আর আমি একবার ঘুরতে গেছিলাম। সেখানে ওই এলাকার মুরব্বীরা আমাদের নানানভাবে অপমান করেছিল। হ্যাঁ, তুমি আমার জুলি। ওকে, আমি আসছি। রিয়ান ফিরে আসলো। জুলিয়া তখন নানান চিন্তার মধ্যে ছিল। রিয়ান ফিরেছে সেটা দেখে অনেক স্বস্তি পেল, কিন্তু গাড়ির অবস্থা খুব খারাপ হয়ে গেছে। হেই, তুমি ঠিক আছো তো? তোমার কোনো ক্ষতি হয়নি তো? আমি একদম ঠিক আছি। এখন সব আমাকে বলো, কেন এই নাটক করলে? বলবো, সব বলবো বাসায় গিয়ে। তারপর জুলি গাড়ি ড্রাইভ করে বাসায় আসলো। ওরা সোজাই রুমে চলে গেল। হ্যাঁ বলো, এতদিন কেন এত নাটক? আর তোমার যমজ বোন ছিল, সেটা আমাকে বলনি কেন? হ্যাঁ, ও অনেক ছোট থেকেই নানুর বাসায় থাকে। আর সেই দিন যখন আমি বের হচ্ছিলাম, তখন অধরা আমাকে বলল ও নাকি তোমার সাথে ঘুরতে চায়। আমি অনেকবার না করা সত্ত্বেও ও জেদ করে তাই ওকে পাঠিয়ে দেই। সেই দিন আমি তোমার সাথে থাকতে হয়তো আমি বেঁচে থাকতাম না। ওর মৃত্যুর জন্য তোমাকে দায়ী করেছি। তাই তো আর তোমার সামনে এসে এটা কখনো বলিনি। তোমার জুলি মরেনি, বেঁচে আছে। আর তাই কয়েকদিন দেশে থেকেই আমরা চলে যাই লন্ডন। তোমার খোঁজ খবর সব সময় নিয়েছি, কিন্তু শুনলাম দিনের পর দিন তোমার অনেক অবনতি হচ্ছে। তাই নিজের মুখে প্লাস্টিক সার্জারি করে চলে আসলাম দেশে, যাতে করে আমাকে চিনতে না পারো। আমি জানতাম হঠাৎ করে আমাকে দেখলে তোমার বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে, আর বলতে পারবো না। যতটুকু দরকার ততটুকু বললাম। কিন্তু তারপরেও কেন আমার কাছ থেকে পরিচয় লুকালে? আমি দেখতে চেয়েছিলাম তুমি অন্য কাউকে পেয়ে জুলি মানে আমাকে ভুলে যাও নাকি। কিন্তু আমি যতটা দেখলাম, আমি ভুল কাউকে ভালোবাসিনি। আমি এমন একজনকে ভালোবেসেছি যে শুধু আমাকেই ভালোবাসে। এই বলেই জুলি রিয়ানকে জড়িয়ে ধরলো। আউ! কি হলো? হাতে ব্যথা। কিভাবে পেলে? যখন গাছের সাথে গাড়ি ঘষে গেল তখন পেয়েছিলাম। হ্যাঁ, তুই তো একটা হারামি। কিভাবে শক্তি বের করে নিতে হয় ভালোই জানিস। হারামি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আর কখনো ছেড়ে যাবে না তো? না, আর কখনো যাব না।